বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে না, আজ আমাদের দ্বিতীয় ক্লাস হচ্ছে ফটোশপ বেসিক কোর্স। গতকালকের ক্লাসে যেরকম 6টা পর্বে বা 6টা স্টেপে আমরা শিখেছিলাম, আজকের ক্লাসেও ঠিক তেমন 6টা স্টেপ থাকবে। তো স্টেপগুলোর মধ্যে আমরা একটা একটা করে আর কি সবগুলো শিখবো। চলুন আমরা দেখি। আচ্ছা, তো শুরু করে দেই আজকে। তো প্রথমে আমাদের কিছু কাজ শিখে নিতে হবে একটা প্রজেক্ট করার জন্য। প্রজেক্টটা হলো এইটা। তো এটা আমরা করব। এটা করার জন্য আমাদের কিছু কাজ আগে শিখে নিতে হবে, তাহলে প্রজেক্টটা করা সহজ হবে। তো এটার জন্য আমি এটা ওপেন করছি। এটা এক পাশে ওপেন করে রাখলাম, আরেক পাশে মূলত কাজ করব। অথবা আমরা চাইলে এই পাশে ওপেন করে রাখতে পারি। আচ্ছা, কিবোর্ড শর্টকাট না? আচ্ছা, তাহলে এখানে কি কি আছে? এই স্টেপে এসে আমরা গত ক্লাসে এটা শিখেছিলাম যে শেপের ভেতরে কিভাবে কালার দিতে হয়। দেখেছিলাম লেয়ারের ভেতরে একটা আইকন থাকে, আইকনে ক্লিক করে খুব সহজেই কালার দেয়া যায়। আজকে আমরা শিখবো যে একটা লেখা কিভাবে লিখতে হয় এবং এটার ভেতরে কিভাবে কালার দিতে হয় এইটা। এরপরে এখানে পিকচারকেও কালার করা যায়। ধরুন একটা পিকচার হলো চারকোনা, তো এটাকে কালার করা যাবে। আবার পিএনজি পিকচার থাকে, যেমন ধরুন একটা পাতার শেপ আছে, তো ওটার ভিতরেও কালার দেয়া যায়। আবার আইকন যদি আমরা ব্যবহার করি, ইমেজের মতো আইকনের ভেতরেও কালার দেওয়া যায়। তো এক একটা কালার দেওয়ার প্রসেস এক এক রকম। নতুনদের জন্য প্রত্যেকটা ভিন্ন ভিন্নভাবে শেখাই ভালো, এটাই সহজ হয়। আচ্ছা, এরপর হচ্ছে লেয়ার কপি করা দেখব। তো এই জন্য প্রথমে আমরা একটা পেজ তৈরি করব। নিয়ে যাব ফাইল থেকে। এরপরে আমি A4 সাইজের একটা পেজ চাচ্ছি, এইখানেই আমার আছে। কিন্তু আপনি যদি নিতে চান ওই ক্ষেত্রে প্রিন্টে ক্লিক করবেন, দেখবেন A4 লেখা থাকবে এরকম। তো এখানে ক্লিক করবেন একটা। আপনি চাইলে এইখান থেকে এগুলো চেঞ্জ করতে পারেন, আবার নাও পারেন, কোনো প্রবলেম নাই। আমরা ল্যান্ডস্কেপ নিব, মানে ডানে বামে বেশি লম্বা থাকবে, উপরে নিচে কম লম্বা থাকবে এরকম। তো এই জন্য আমি এখানে শুধু একটা ক্লিক করব। ক্লিক করার পরে বাস ক্রিয়েট, আর কিছু না। দেখেন, তো এরকম একটা পেজ আমাদের তৈরি হয়ে গেল। এবার আমরা একটু পেছন থেকে শুরু করি। যে আমরা একটা শেপ আঁকলাম এবং এই শেপের ভেতরে কিভাবে কালার দিতে হয়, এখানে আমরা ডাবল ক্লিক করি। এরপরে এইখানে আমাদের কালার আসে, ওকে দেই, কালার হয়ে যায়। এটা হচ্ছে শেপে কালার দেওয়ার নিয়ম। এটা আমরা আগেই শিখেছিলাম, একটু রিভিশন করলাম। আচ্ছা, এরপরে আমরা টেক্সট কিভাবে লিখতে হয়। টেক্সট লেখার জন্য একটা টুল আছে, এটার নাম হলো টাইপ টুল। তো এইখানে যদি আমরা তাকাই টুল বারে, তাহলে দেখবো যে টি সাইন দেওয়া একটা টুল আছে, যে টি আইকন এরকম। তাহলে আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের মাউসে পয়েন্টারটা এমন দেখাবে। তখন আমরা সিম্পল ক্লিক করব। ক্লিক, স্বাভাবিকভাবে একটা ক্লিক করব। ক্লিক করার পরে ধরুন আমি এখানে মারুফ লিখতে চাই। আচ্ছা, মারুফ লিখলাম, অনেক ছোট আছে। তো আমি যদি এটাকে বড় করতে চাই, তাহলে কি দিয়ে বড় করতে পারবো? গত ক্লাসে আমরা শিখেছিলাম যে মুভ টুল দিয়ে মুভ করা যায়। এরপরে শো ট্রান্সফর্ম দিয়ে কি করা যায়? বড় করা যায়। ওই ট্রান্সফর্মের যে বক্সগুলো আছে, এটা কখন আসে? যখন আমরা মুভ টুলে ক্লিক করি। ঠিক আছে, মুভ টুলে ক্লিক করলে এই ট্রান্সফর্মের বক্সগুলো আসে। দেখেন আমি এখানে একটা ক্লিক করি, এটা সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি এটা ধরে টান দিই, তাহলে এটা বড় হবে। ঠিক আছে, এভাবে বড় হলো। আচ্ছা, অথবা আপনি যদি জুম করেন, এভাবে যদি জুম করেন, তাহলেও কিন্তু আপনি বড় করে দেখতে পারবেন। আচ্ছা, আমরা এটা প্রথমে একটু বড় করে ফেলি। বড় করে ফেললাম। এখন আমরা লিখবো কিসে? ইংরেজিতে লিখবো। এখানে আমার বাংলা আসছে কারণ আমার কিবোর্ড বাংলা করা ছিল, যার কারণে বাংলায় আসছে। আচ্ছা, আমি যদি এখন ইংরেজি করি, কন্ট্রোল অল্টার ভি দিচ্ছি আমি। আপনাদের কমান্ড ভিন্ন হইতে পারে, যে যেই কিবোর্ড ব্যবহার করেন সেই অনুযায়ী দিবেন। আমি আবারও লিখছি হলো মারুফ। দেখেন, আচ্ছা মারুফ লিখলাম। লেখার পরে আমি আবারও বড় করব। দেখেন, মারুফ লিখলাম, বড় করলাম। এখন অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে যে
মানে সবসময় ছোট কেন আসে, বড় কেন আসে না? এটার কারণ হলো আমরা যে পেজটা নিয়েছি এটা একটা বড় সাইজের পেজ, যদিও A4 সাইজ, কিন্তু আমরা রেজুলেশন বোধহয় নিয়েছিলাম অনেক। এখান থেকে যদি আমি আবার যাই তাহলে দেখতে পারবো 300 রেজুলেশন, মানে হচ্ছে এটা অনেক বড় সাইজের একটা পেজ হয়েছে, যার কারণে আমরা যখন লিখছি তখন লেখাটা অনেক ছোট দেখাচ্ছে। সাধারণত লেখার সাইজ থাকে কত দেখেন, এই যে এখানে একটা পয়েন্ট দেখাচ্ছে। তো আপনি যদি এখন বড় করতে চান তাহলে এখান থেকে বড় করতে পারবেন। যেমন ধরুন আমি দিলাম কত, এখানে আছে হলো 2, আমি দিলাম 50, এখানে 50, দেখুন এখানে কার্সরটা বড় হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এখন যদি আমি মারুফ লিখি তাহলে স্বাভাবিকভাবে এরকম বড় আসবে। আচ্ছা, আসলো। তাহলে কিভাবে লিখতে হয় এটা তো আমরা দেখলাম, খুবই সিম্পল। আমরা টেক্সট বা টাইপ টুলটা নিব, নেওয়ার পর একটা ক্লিক করব, এরপরে লিখব। একটা ভুল করা যাবে না। নতুনরা এক্ষেত্রে আরেকটা ভুল করে। ভুল কি? এটা হচ্ছে সে যখন টাইপ টুলটা নেওয়ার পরে এভাবে ক্লিক করে টান দেয়, এরকম বক্স বানায়, শেপের মতো আঁকে, আঁকার পরে এখানে লিখে। এই ভুলটা করা যাবে না, ঠিক আছে? আমরা কি করব, টাইপ টুলটা নেওয়ার পরে সিম্পল ভাবে শুধু ক্লিক করব, জাস্ট ওয়ান ক্লিক। তো ওয়ান ক্লিক করার পরে এখানে একটা নতুন লেয়ার তৈরি হবে এবং এখানে আপনি যা লিখতে চান ওটা লিখতে পারবেন। যখন আপনার লেখা শেষ হয়ে যাবে তখন এখানে অটোমেটিকই নামটা পরিবর্তন হয়ে যাবে। ধরুন যে আমি এখানে লিখতে চাই হচ্ছে মাসুম, ওকে দিলাম, ওকে, দেখেন এখানে মাসুম হয়ে গেছে, অটোমেটিকই পরিবর্তন হয়ে যাচ্ছে। তো লেখার লেয়ারের ক্ষেত্রে এই সুবিধাটা পাওয়া যায়। তো এবার দেখুন আমরা লেখার কালার কিভাবে চেঞ্জ করব। আমরা যদি লেখার লেয়ারের দিকে তাকাই তাহলে এখানে সেই চিহ্নটা নাই যেটা শেপের ভেতরে ছিল। আচ্ছা, তো লেখা যখন আমরা সিলেক্ট করব এবং ডান দিকে তাকাবো, দেখবো যে প্রপার্টিস বারে এই যে ক্যারেক্টার যেই প্যানেলের অংশটা আছে, এখানে কালার নামে একটা অপশন আছে। এখানে যদি ক্লিক করি তাহলে এরকম একটা কালার পিকার আসবে, এরপরে আমরা কালার দিতে পারবো। দেখুন ক্লিক করলাম, এই যে এখান থেকে কালারটা দিতে পারবো। প্রত্যেকটা জিনিসই সহজ, কিন্তু কোনটা কিভাবে করতে হয় এটা শুধু বুঝে নিতে হবে। দেখুন এই যে সুন্দর কালার হয়ে গেল। আচ্ছা, তো আমরা এটা শিখে ফেললাম টেক্সটের ভেতরে কিভাবে কালার দিতে হয়। এটা প্রপার্টিস বার থেকেও দেওয়া যায়, আবার এই প্রত্যেকটা কাজই অপশন বার থেকেও করা যায়। অপশন বার থেকে যদি করতে চান ওই ক্ষেত্রে আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট কিভাবে করে, ধরুন যে আমি টাইপ টুল নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করলাম, দেখেন ভেতরে কার্সরটা গিয়েছে। কিন্তু যখন কার্সর গিয়েছে আপনি খেয়াল করে দেখেন উপরেও কালারের অপশন এসেছে। এখান থেকেও আমরা চাইলে কালার দিতে পারবো, এখান থেকেও দিতে পারবো। এখন তো যখন এইভাবে কার্সর দিয়ে সিলেক্ট করা হয়, এরকম আপনি চাইলে কোনো একটা লেখার অংশকেও করে সিলেক্ট করে একটা কালার দিতে পারবেন। ধরুন এই যে আমি চেঞ্জ করলাম। যদি আপনি কার্সর দিয়ে এইভাবে সিলেক্ট করেন তখন যতটুকু সিলেক্ট করবেন ততটুকু কালার হবে। আর যদি আপনি মুভ টুল দিয়ে এইভাবে সিলেক্ট করে ফেলেন পুরোটা, তখন আপনি এখান থেকে কালার দিতে পারবেন, কিন্তু ফুল কালার হবে, যেটা দিবেন পুরোটা কালার হবে। এই হচ্ছে টেক্সটের ভেতরে কালার দেওয়ার পদ্ধতি এবং কিভাবে লিখতে হয় এটা আমরা জানলাম। এরপরে আমরা জানবো যে ইমেজ বা ছবি এর ভেতরে কিভাবে কালার দেয়। আচ্ছা, তো এগুলো এখানে থাকুক এবং আমরা একটা পিকচার ওপেন করি। তো ওপেন করার জন্য আমরা ওপেনই করি, চলেন ওপেন করলাম। ওপেন করার পর ধরুন যে আমাদের কাছে এখানে বিজনেস কার্ডের পিকচার আছে, এটা একটা পিকচার। তো আমরা এটা ওপেন করলাম। ওপেন করার পরে মুভ করা কিন্তু আমরা শিখেছি আগেই। তো এটাকে মুভ করে নিয়ে আমি আমার এইখানে যাচ্ছি, এখানে গিয়ে এখানে রাখলাম। আচ্ছা, তাহলে এটা কিন্তু একটা পিকচার, যদিও এখানে সাদা কালার হওয়ার কারণে দুইটা মিশে গেছে দেখা যাচ্ছে না, কিন্তু এটা পুরোটা মিলে একটা পিকচার। দেখেন এখানে গেলে দেখা যাবে। আচ্ছা, পিকচার। আমি যদি চাই যে আমি এই পুরো পিকচারটাকে কালার করে ফেলবো, মানে কোনো একটা শেপের মতো কালার দিব, তাহলে আমি এটা দিতে পারবো। কিভাবে দিব খেয়াল করেন, এই লেয়ারের এই কর্নারে কিন্তু কি নাই, কোনো আইকন নাই। তাহলে এইখানে আমরা কালারটা দিব কিভাবে? একইভাবে খেয়াল করেন যে এইখানেও নাই, প্রপার্টিসেও নাই। তাহলে এইটার কালার দিয়ে দেওয়ার নিয়মটা ভিন্ন। এই যে আমরা দ্বিতীয় ক্লাসে এসে প্রত্যেকটা জিনিসের কিভাবে কালার দিতে হয় এটা শিখে ফেলছি, এটা আপনার সারা জীবন কাজে লাগবে। এখন যদি কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনার জন্য সব সময়ই কাজ করা সহজ হবে। তাহলে আমরা শেপের কালার দিব লেয়ারের আইকন থেকে, টেক্সটের কালার দিব প্রপার্টিসের এই যে ক্যারেক্টার প্যানেল আছে এখান থেকে, আর পিকচারের কালার কোত্থেকে দিব?
পিকচারের কালার দিব আমি লেয়ারের যে এই যে ফাঁকা জায়গাটা আছে ডান পাশে ফাঁকা জায়গা, আমরা চাইলে লেয়ারের প্যানেল কিন্তু বড় ছোট করতে পারি। যদি আপনি এই দাগটাতে আসেন, দেখেন এই দাগটাতে ক্লিক করে এভাবে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। আমি সরি ইন্টারাপ্ট করার জন্য। জি বলুন। স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র লোগো দেখা যাচ্ছে। জি, আচ্ছা অনেকক্ষণ যাবতই দেখা যাচ্ছে না। আচ্ছা আরো দু একদিন কমপ্লেন করেছে। আচ্ছা, স্ক্রিন যদি না দেখা যায় সেক্ষেত্রে যেটা করতে হবে, এটা অনেক সময় ব্যক্তিগত নেট প্রবলেমের কারণেও হতে পারে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হচ্ছে লিভ নিয়ে আবার জয়েন করতে হবে, তাহলে দেখা যাবে। আমি 2টা মনিটর ব্যবহার করছি যেন বুঝতে পারি যে আপনাদের ওইখানে দেখা যাচ্ছে কিনা। তো আমার ওইখানে দেখা যাচ্ছে আর কি। তাহলে লিভ নিয়ে জয়েন করলেই দেখবেন ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তাহলে পিকচারে কিভাবে কালার দিব? পিকচারে কালার দেওয়ার জন্য এই যে লেয়ারের থাম্বনেইলটা আছে, এটার পাশে একটা টেক্সট আছে, এটার পাশে সাদা জায়গা আছে, এইখানে আমরা ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করলে একটা পপ আপ আসবে বা উইন্ডো আসবে, এটার নাম হচ্ছে লেয়ার স্টাইল। এখানে অনেক কাজ আছে, অনেক ফাংশন আছে, ঠিক আছে? তো এইখান থেকে একটা ফাংশন হলো কালার ওভারলি। দেখুন, কালার ওভারলি আমরা কি করব, এই যে এখানে টিক চিহ্ন দেওয়ার জায়গা আছে, আমরা টিক চিহ্নে ক্লিক করব না, আমরা এই লেখার উপরে ক্লিক করব। এখানে টিক চিহ্ন অটোমেটিকই হবে, পাশাপাশি এই যে এখানে লেখার যে কালার ওভারলির যে ফাংশন, এইটা ওপেন হবে। কিন্তু আমরা যদি এটা না করতাম, ধরুন আমি ক্লোজ করে দিলাম, আবারও ডাবল ক্লিক করলাম, এটা ওপেন হলো, এবার আমি টিক চিহ্নে ক্লিক করলাম। আপনি খেয়াল করেন এখানে কিন্তু ব্লেন্ডিং অপশন আছে। আমি যদি শুধু এখানে টিক চিহ্নে ক্লিক করি, ব্লেন্ডিং অপশন কিন্তু চেঞ্জ হয়নি, এটা একটা প্রবলেমের সমাধান বললাম। কিন্তু আমি যদি এইখানে ক্লিক না করে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে টিক চিহ্ন হয়ে গেল, আবার কালার ওভারলি এর যে অপশনগুলো এগুলো চলে আসলো। আচ্ছা, এতটুকু হলো। এরপর যদি আমি ওকে দিই, দেখেন কালার হয়ে গেছে। আগে কিন্তু আমার এখানে একটা বিজনেস কার্ড ছিল, এখানেও থাম্বনেইলের মধ্যে এখনো দেখা যাচ্ছে। আচ্ছা, তো বিজনেস কার্ড ছিল, আমি এটাকে কালার করে ফেললাম। আচ্ছা, এখন যদি কালার চেঞ্জ করতে চাই, ধরুন আমি লাল কালার দিতে চাই না, অন্য কোনো কালার দিতে চাই, তো সেই ক্ষেত্রে কিভাবে দিব? অন্য ক্ষেত্রে শেপ বা টেক্সট এগুলোর ক্ষেত্রে যেরকম একটা ক্লিক করলেই কালার পিকারটা ওপেন হয়, এরপর আমরা কালার দিতে পারি। পিকচারের ক্ষেত্রে একটু ভিন্ন, এখানে 2টা ক্লিক করার পরে আমরা কালার পিকারটা পাই। ঠিক আছে? কিভাবে? ধরুন যে আমি এখানে ডাবল ক্লিক করলাম, একটা ক্লিক। আচ্ছা, ডাবল ক্লিক মিলে একটা ক্লিক আর কি। আচ্ছা, এটা হলো। এরপরে যখন আমরা এই ফাংশন ওপেন করে ফেলেছি, এই ফাংশন, এখন আমরা এই যে কালার আছে এইখানে ক্লিক করা লাগবে, তখন আমাদের কালার পিকারটা ওপেন হবে। তো এখানে আমাদের 2টা পপআপ আছে, জাস্ট এইটা খেয়াল রাখতে হবে। এখন আমি এখান থেকে ধরুন সবুজ কালার দিতে চাই, তো ধরুন সবুজের এই ধরনের একটা কালার দিলাম। দেওয়ার পরে আমাকে এই যে উপরের পপআপটা আছে কালারের, এটাকে আগে ওকে করতে হবে এবং এটাকে পরে ওকে করতে হবে, তাহলে কালারটা ঠিকঠাক মতো বসবে। ঠিক আছে? এইভাবে যদি দেন তাহলে খুব ইজিলি হয়ে যাবে। কিন্তু অনেকে আছে যে এটা করতে গিয়ে একটু তালগুল পাকিয়ে ফেলে। ঠিক আছে? কি প্রবলেম আপনি পড়তে পারেন এইটা আগে বুঝেন। তো এখানে আমি ধরুন আবারও ডাবল ক্লিক করলাম, করার পরে আমার এটা ওপেন হলো। এরপরে আমি কালার ওভারলিতে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করলাম। আপনি খেয়াল করে দেখেন যে আমার এই যে লেয়ার স্টাইলের পপআপটা এটা কিন্তু নিচে, আর কালার পিকার যেটা এটা উপরে। আমি যদি এইখানেও রাখি তাহলেও সে লেয়ার হিসাবে উপরে আছে। ঠিক আছে? আর এখানে রাখলে তো দেখতেই পাচ্ছি যে একটা নিচে আর একটা উপরে। তো সবসময় উপরের যে পপ আপ এটাকে আগে ক্লোজ করতে হবে। আপনি যেই কাজটাই করবেন, ধরুন যে আপনি কালার চেঞ্জ করলেন, তো কালার চেঞ্জ করেছেন, ভালো কথা। এখন আপনি যদি ক্লোজ করতে চান তাহলে এইটাকে করতে পারবেন না। ধরুন ওকে দেন অথবা ক্যান্সেল দেন, এই যে এখানে ক্লিক করেন, কাজ করে না। ওকে দেন, কাজ করে না। কেন কাজ করে না? কারণ উপরে আরেকটা আছে, আগে এইটার কাজ শেষ করতে হবে, এরপরে পরেরটার কাজ। এটা যদি আপনার খেয়াল রাখেন তাহলে কখনোই আপনি হচ্ছে কোনো ঝামেলায় পড়বেন না। আচ্ছা, তাহলে ওকে দেন, এটা একবার ওকে দিলেন, এরপরে এখন দেখেন এগুলো প্রত্যেকটা ফাংশন কাজ করবে। ওকে দেন, কাজ করলো। এই হচ্ছে পিকচারের ভেতরে কালার দেওয়ার পদ্ধতি। আচ্ছা, আপনি যদি এডিট করতে চান কালার, আমরা একটু আগে কিন্তু দেখলাম যে এখানে ডাবল ক্লিক করে এখানে ক্লিক করে এরপরে এখান থেকে গিয়ে কালার এডিট করতে পারি, এটা তো দেখলামই। আর একটু সহজ উপায় আছে, এটা হলো এইখানে নিচে দেখেন যে লেয়ারের সাথে এখানে 2টা নতুন লেখা যুক্ত হয়েছে, একটা হলো ইফেক্ট আর একটা হচ্ছে কালার ওভারলি।
তো এই যে ডাবল ক্লিক করার পরে লেয়ার স্টাইলের যতগুলো ফাংশন এখানে যোগ হয় বা দেখা যায়, এই প্রত্যেকটাই মূলত ইফেক্ট। এই জন্য এইখানে উপরে বলছে যে ইফেক্ট ব্যবহার করা হয়েছে। কি ইফেক্ট ব্যবহার করা হয়েছে? এখানে কালার ওভারলি ব্যবহার করা হয়েছে। এই জন্য আপনি যদি এই কালার ওভারলি লেখার উপরে ক্লিক করেন তাহলে সরাসরি এইটা ওপেন হয়ে যাবে। দেখেন এখানে ক্লিক করলে স্বাভাবিকভাবে এইটা ওপেন হয়, যেটার মধ্যে ব্ল্যান্ডিং অপশনটা অন করা থাকে। এরপর আমাদের এখানে ক্লিক করে এখানে আসতে হয়। আর যদি আপনি কালার ওভারলিতে ক্লিক করেন সরাসরি কালার ওভারলিটা ওপেন হয়ে এরপরে আসবে। তখন আপনি সহজে একটা ক্লিক করে কালারটা চেঞ্জ করে ফেলতে পারবেন। ঠিক আছে, এটা হলো পিকচারে কালার দেওয়ার নিয়ম। আচ্ছা, আরেকটা ভালো ব্যাপার আছে, এটা হচ্ছে আপনার যদি কখনো প্রয়োজন হয় যে না আমি কালারটা ব্যবহার করব না, আগের বিষয়টা আমি ফেরত চাই, তাহলে আপনি এই যে এইখানে একটা চোখের মতো চিহ্ন আছে, ক্লিক করলে এটা অফ হয়ে যাবে, আগেরটা দেখা যাবে। এটা কিন্তু একটা ইফেক্ট, মানে আগের কাজটা আগের মতোই আছে, এটার উপরে একটা কালারের প্রলেপ দেওয়া হয়েছে, এরকম আর কি। আচ্ছা, তো এই সম্পর্কে আমরা একটু ডিটেলে জানার চেষ্টা করলাম, যেন যেহেতু এটা বারবার ব্যবহার করতে হবে যেন সহজ হয়ে যায়। আচ্ছা, এইবার আসেন আরেকটা বিষয় আমরা দেখি। এটা হলো যে এটা তো হলো কি পিকচার ছিল। এখন আমরা যদি কোনো একটা এসভিজি ফাইল ওপেন করি, বিশেষ করে আইকন যেগুলো আমরা ব্যবহার করি এগুলো এসভিজি ফরম্যাটে থাকে, এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে সেটাকেও আমি পিকচারের মতো করে কালার দিতে পারবো। ধরুন যে আমি ওপেনই করি, এই যে এখানে অনেকগুলো আইকন আছে, যেমন কলের আইকন আছে। ওকে, এখানে কলের একটা আইকন আছে, এটাকে আমি মুভ করছি। আচ্ছা, এসভিজি ফাইলও যদি আপনি ফটোশপে ওপেন করেন তাহলে ওইটা কি থাকে, অনেকটা ওই জেপিজির মতো হয়। আচ্ছা, তো এখানে দেখেন এই যে একটা আইকন আছে, আমরা আমাদের এইটাতে নিয়ে আসি, আইকন আছে। এখন এটার ভেতরে আমি কি করব, কালার দিব। তো কালার দেওয়ার জন্য এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে কি করব, এই যে কালার ওভারলি এখানে ক্লিক করব, দেখুন কালার হয়ে গেছে। এখন আমরা চাইলে যে কোনো কালার এখান থেকে দিতে পারবো। ঠিক আছে, মানে একইভাবে আইকনের ভেতরেও কালার দেওয়া যায়, শেপের মতো করে, শেপের মতো করে না, পিকচারের মতো করে। আচ্ছা, আবারও একটা সামারি বলি। শেপ কালার দিতে হবে এই লেয়ারের এই জায়গাটা থেকে। টেক্সট কালার দিতে হবে প্রপার্টিজের এখান থেকে। পিকচার, এটা পিকচার ছিল আগে, পিকচার কালার দিতে হবে লেয়ারের এই ডান পাশে ডাবল ক্লিক করে, এখান থেকে কালার ওভারলি থেকে কালার দিতে হবে। আইকনও একইভাবে কালার দিতে হবে। আচ্ছা, এইবার আমরা আরেকটা জিনিস শিখি, আমাদের প্রয়োজন পড়বে আজকের ক্লাসে। ধরুন একটা শেপ আছে, এই শেপটা এটা আমি কপি করতে চাই। কিভাবে কপি করব? কন্ট্রোল সি এবং ভি দিয়ে পৃথিবীর সব সফটওয়্যারের কপি পেস্ট হয়, কিন্তু আমরা এখানে সহজের জন্য যেটা শিখব এটা হচ্ছে অল্টার চেপে কপি করা। প্রথমে সিলেক্ট করব ক্লিক করে, এরপরে অল্টার চাপ দিয়ে ধরবো, ধরেই থাকবো, এরপরে টান দিয়ে এখানে নিয়ে ছেড়ে দিব। কিন্তু অল্টার ছাড়বো না, অল্টার ছাড়বো সবার পরে, আগে মাউস ছাড়বো এরপরে অল্টার ছাড়বো। দেখুন এটা কপি হয়ে গেছে। আমি যদি চাই যে আমার এই লেখাটা কপি করব, তাহলে সিলেক্ট করার পরে অল্টার চাপবো, দেখেন আমার মাউসের পয়েন্টার ডাবল দেখাচ্ছে। তো ক্লিক করে টান দিব, ছেড়ে দিব, এরপরে অল্টার ছাড়বো, দেখেন তাহলে ডাবল হয়ে গেছে। একইভাবে আপনি যদি দুইটা একসাথে সিলেক্ট করেন, দেখেন এই যে এইভাবে ড্র্যাগ করলে দুইটা একসাথে সিলেক্ট করা যায়। একসাথে সিলেক্ট করেন, এখন যদি অল্টার চেপে এইভাবে নিচের দিকে ক্লিক করেন তাহলে দুইটাই কিন্তু একসাথে কপি হবে। এখানে লেয়ারের দিকে তাকান যেগুলো কপি হচ্ছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্রথম যে স্টেপ, প্রথম স্টেপের পড়াশোনা। আচ্ছা, তাহলে এটাকে আমরা সেভ করে ফেলি। স্যার কিবোর্ডে চালু করেন সুবিধা হয়। জি, কিবোর্ডের শর্টকাটটা চালু করেন তাহলে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, চালু করা। আচ্ছা ঠিক আছে, এটা গেল। এরপরে চলুন যে আমরা আমাদের কাজে ফিরি। এখন আমরা একটা প্রজেক্ট করব, এটা হলো আমাদের এই প্রজেক্টটা। আচ্ছা, এটা আমরা শুরুতেই ওপেন করে ফেললাম।
আচ্ছা, পিকচার ওপেন করার পর আমরা কাজ শুরু করব, এইখানেই কাজ শুরু করব। তো এটার জন্য আমরা একটু জুম করে নিলাম যেন আমাদের জন্য শেপ আঁকা সহজ হয়। এরপরে আমরা যাব এই শেপ টুলে, গতকাল আমরা শেপ টুল দিয়ে এঁকেছিলাম। তো এখান থেকে একটা শেপ আঁকবো। স্কোয়ার আঁকার জন্য কিবোর্ড থেকে শিফট চাপতে পারি আমরা, তাহলে স্কোয়ারটা ঠিকঠাক মতো হবে। ঠিক আছে? আচ্ছা, তো এতটুকু আমি একটা শেপ আঁকলাম। এরপরে আমি একটু জুম করে আরেকটু মিলানোর চেষ্টা করব। জুম, এবং উপরের দিকে আমি বোধহয় একটু বেশি দিয়েছিলাম। তো এখন ঠিক আছে, পারফেক্ট, ওকে দিলাম। আচ্ছা, এটা হলো। এবার এটাকে আমরা কপি করব, তাহলে অল্টার চাপ দিব, অল্টার, এবং হচ্ছে একটা কপি করব। কপি করার সময় আমাদের এরকম উপরে নিচে চলে যেতে পারে, যে এরকম হয়ে যেতে পারে কপিটা। ঠিক আছে, যদি আমি শুধু অল্টার চাপ দিয়ে কপি করি। তো এই ক্ষেত্রে আপনি যদি একবারে বরাবর সোজা এখানে বসাতে চান, তাহলে অল্টারের সাথে সাথে আগে আপনি এভাবে অল্টার চাপ দিবেন, অল্টার চাপ দিয়ে কপি করবেন। কপি করার পরে এটা না ছেড়েই আপনি শিফট চাপ দিবেন, আবার অল্টার শিফট থাকবে। দেখেন এটা সোজা। এখন আমি ইচ্ছে করলে উপর নিচ করতে পারবো না, একবারে সোজা থাকবে। এরপরে আপনি এখানে ছেড়ে দিবেন। এরপরে চাইলে সোজা করতে পারবেন, এটাকে মুভ করে ঠিকঠাক করে ফেলতে পারবেন। আচ্ছা, এটা হলো। এরপরে কি করব, আমরা এই দুইটাকে সিলেক্ট করব একসাথে। দুইটা সিলেক্ট করে আবার কপি করব। দেখুন, কপি করে আমরা কি করলাম, আবার এখানে নিয়ে আসলাম। ওকে, তাহলে এই চারটা হয়ে গেল আমাদের। এই চারটাকে একসাথে সিলেক্ট করে আমি একটু উপরে উঠাচ্ছি। ঠিক আছে, চারটা শেপ আছে এখানে। এবার আমরা এই প্রত্যেকটার কালার চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করা তো খুবই সহজ, তাই না? তো আমরা এটাতে ক্লিক করলাম সবার প্রথমে, এই যে এটা। তো ক্লিক অ্যান্ড হলো এই যে, ও এখানে দেখেন কালার দেওয়ার একটা ভিন্ন পদ্ধতি আমরা শিখছি। তো এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এইখান থেকে তো আমরা কালারটা বানিয়ে দিতে পারবো। আমরা যদি বানাতে যাই, তাহলে এরকম মিলাতে আমাদের একটু কষ্ট হতে পারে। হয়তো এরকম নিচে উপরে করে, হ্যাঁ, মিলাইতে একটু কষ্ট হতে পারে। এই জন্য যেটা করতে পারবো, এই কালার পিকারটা যখন ওপেন হবে, ওপেন হওয়ার পরে আমি যদি এইদিকে যাই, তাহলে দেখেন আমার মাউসের পয়েন্টারটা আইড্রপারের মতো হয়ে আছে। তো এখানে আমি যেখানেই ক্লিক করব ওরকম কালার হবে। ধরুন যে আমি এই লেখার উপরে ক্লিক করলাম, এরকম কালার। এখানে ক্লিক করলে এরকম, এখানে ক্লিক করলে এরকম। মানে আমি যেখানেই ক্লিক করব কালারটা ওরকম হবে। এই জন্য আমি এখানে ক্লিক করছি। সে এইখান থেকে কালারটা এইখানে নিচ্ছে, এখান থেকে এখানে নিচ্ছে, এরপরে এখানে অ্যাপ্লাই করছে। আচ্ছা, ওকে। এরপরে আসুন পরেরটা, এইটা। এটার মধ্যে ক্লিক করলাম, আইড্রপার দিয়ে এখানে ক্লিক করলাম, ওকে দিলাম। এরপরে আবার এইটা, এখানে ক্লিক করব, ডাবল ক্লিক, আইড্রপার দিয়ে এখানে ক্লিক, এরপরে ওকে। আচ্ছা, আরেকটা আছে, এটাও ডাবল ক্লিক, এন্ড হলো কোনটা, এইটা, এরকম ক্লিক, ওকে। দেখুন, তাহলে আমরা লোগোর প্রথম যে পার্টটা, এটা আমরা বানাতে পেরেছি। আচ্ছা, এরপর আমরা লিখব। আমরা কিন্তু লেখা শিখে এসেছি অলরেডি। তো লেখার জন্য আমরা টাইপ টুল নিব, টাইপ টুল ক্লিক করলাম। দেখেন অনেক ছোট, আমি একটু বড় করে দিচ্ছি, বড় করে দিলাম। এইবার আমরা লিখব, ধরুন, আচ্ছা লিখলাম। লেখার পরে আমরা খেয়াল করে দেখেন, আমি একটু বড় করছি লেখাটাকে। তো লেখার ক্ষেত্রেও কিন্তু একই কথা। হ্যাঁ, আপনি যদি বড় করতে যান, স্বাভাবিকভাবে টান দিলে চ্যাপ্টা হয়ে যেতে পারে। এই যে এভাবে যদি টান দেন চ্যাপ্টা হয়ে যেতে পারে, এইভাবে টান দিলে লম্বা হতে পারে। এই জন্য শিফট ধরে যদি আপনি রিসাইজ করেন, তাহলে এটা পারফেক্ট হবে। ঠিক আছে, এই জন্য আমরা এখানে রাখছি শুরুতে, এটার বরাবর রাখার পরে এটাকে এই দিক থেকে বড় করছি এরকম। আচ্ছা, এই যে এখানে আসার পরে টান দিতে হবে। হ্যাঁ, যদি আমরা মাঝখানে এইভাবে টান দিই, তাহলে এরকম মুভ হতে পারে। আচ্ছা, এটা হলো। এরপর আমি ওকে দিলাম। এখন আপনি যদি খেয়াল করেন, তাহলে এইখানে যে লেখার ফন্টটা আছে, এটার সাথে উপরের ফন্টের মিল নাই। আপনি যদি সি এর দিকে তাকান, এরপরে এস এর দিকে তাকান, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। এফ টি এগুলোর দিকে তাকালে বুঝতে পারবেন যে উপরের ফন্টের সাথে এটা মিল নাই। আচ্ছা, তো মাইক্রোসফট যেই লোগোটা ব্যবহার করে, এটার নাম সম্ভবত সিগওয়ে ইউআই এরকম। তো আমরা এখানে ওই ফন্টটা ব্যবহার করিনি, নতুনদের শেখার জন্য আমরা একটা ফ্রি ফন্ট ব্যবহার করেছি। সিগওয়েও বোধহয় ফ্রিতে পাওয়া যায়। আর এটা এখানে যে ফন্টটা ব্যবহার করেছি, এটার নাম হচ্ছে লাটো। এটা গুগলের ফন্ট, গুগলে পাওয়া যায়। আমরা চলুন দেখে আসি। আমরা যদি সার্চ করি লাটো,
লাটো লিখে সার্চ করেন, দেখেন যে লাটো, এটা হচ্ছে গুগলের ফন্ট। এখানে গেলেই আপনি পেয়ে যাবেন, এটা ডাউনলোড করে নেবেন। গেটে একটা ক্লিক করতে হবে, এরপর ডাউনলোড অল, এখানে 1 লেখা। তো ক্লিক করলে এই ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। এরপরে শুধু আপনি ইনস্টল করে নেবেন। দেখেন ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো আমি ইয়েতে যাই, ডাউনলোডে গেলাম। যাওয়ার পরে রাইট বাটন ক্লিক করবেন এবং হচ্ছে কি করবেন, এক্সট্রাক্ট করে নেবেন। এখান থেকে এক্সট্রাক্ট অ্যান্ড ওকে। আচ্ছা, এটা একবার বোধহয় আমার এখানে করা আছে, যার কারণে বলতেছে আবার রিপ্লেস করবে। ঠিক আছে, তো আমি কি করব, এটাকে চলেন আমরা ইয়েতে নিয়ে যাই। আচ্ছা, এই যে ফন্টগুলো আছে, আচ্ছা আমি পুরো ফাইলটাকে নিয়ে যাচ্ছি। এখান থেকে এটাকে আমি নিয়ে যাচ্ছি আমাদের ফটোশপে। এখানে নিয়ে গেলাম, যাওয়ার পরে রাইট বাটন ক্লিক করবো, যেহেতু জিপ করা আছে আনজিপ করতে হবে। এক্সট্রাক্ট অলে দিতে পারেন, অথবা উইনরার থাকলে এখান থেকে এক্সট্রাক্ট ফাইল করতে পারেন, একই কাজ। তো ওকে দিলাম এবং আরেকটা ওকে দিতে হবে। দেখুন এই যে লাটো যে ফোল্ডারটা, এটা আগের মতোই আছে, একটা নতুন ফোল্ডার বের হয়েছে। এগুলো খুবই বেসিক কাজ, ফন্ট ইনস্টল করা, এরপরেও দেখাচ্ছি। আচ্ছা, এরপরে আপনি এটার ভেতরে যাবেন এবং এই যে ফাইলটা আছে, হ্যাঁ, টেক্সট ডকুমেন্টের ফাইল, এটা ছাড়া বাকিগুলো ইনস্টল করে ফেলবেন। সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জাস্ট ইনস্টলে ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে। এরপরে আপনি ফটোশপ থেকে, ইলাস্ট্রেটর থেকে, সব জায়গা থেকে ব্যবহার করতে পারবেন। এরপরে আসুন তাহলে আমরা ফন্ট এখন চেঞ্জ করব কিভাবে। ইনস্টল করা শেষ, কিভাবে করব, সিলেক্ট করেন এবং ডান দিকে তাকান। এই যে এটা হচ্ছে ফন্টের নাম। তো এইখানে গিয়ে আপনি লিখবেন হচ্ছে লাটো। লাটো লিখলে আপনি লাটোর বোল্ড, ব্ল্যাক, অনেক কিছুই পাবেন। ঠিক আছে, তো এইখান থেকে আমরা কি আপাতত বোল্ড ব্যবহার করি আমরা। আচ্ছা, বোল্ড ব্যবহার করলাম। এরপরে কালার কি হবে, কালারে ক্লিক করেন এবং এইখান থেকে ওকে দেন। এই যে কালার হয়ে গেল। এরপর আমরা কি করব, এটাকে এখানে ব্যবহার করব। এখান থেকে আমরা চাইলে মিলিয়ে নিতে পারি, যদি আমরা সাইজ এগুলা পারফেক্ট করতে চাই। এটা মিল আছে, এটা একটু ছোট হবে। এটা ওকে দেই। এরপরে এই পুরো লেখা, এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন, এগুলোকে কিন্তু অ্যারো দিয়েও, আপনি কিবোর্ডের অ্যারো দিয়েও মুভ করতে পারবেন। এই যে এটা, যখন কিবোর্ড থেকে অ্যারো দিলেন আস্তে আস্তে মুভ হবে আর কি, হবে। আচ্ছা, একটু জুম করে আমি এগুলোকে মিলিয়ে নিচ্ছি। আচ্ছা, নিলাম ওকে। এরপরে আমরা এই পুরো লেখাসহ এই 4টা শেপ একসাথে আমরা এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করছি। এখন যদি মুভ করি, দেখেন একসাথে মুভ হয় কিন্তু। ঠিক আছে, আচ্ছা, তবে আমি যদি বাইরে ক্লিক করে যে কোনো একটা শেপে ক্লিক করে মুভ করি, এটাও কিন্তু আবার কি হবে, আলাদা করে সরে যাবে। তো এগুলা বারবার সরে গেলে আপনার হচ্ছে কষ্ট হতে পারে, অথবা মিলানোটা প্রবলেম হতে পারে। যার কারণে আমরা কি করব, এগুলোকে লিঙ্ক করে ফেলবো। ঠিক আছে, তো সবগুলো হচ্ছে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করব। এখানে ক্লিক করলে লিঙ্ক লেয়ার একটা অপশন আসছে, জাস্ট ক্লিক করে দিলে দেখবেন প্রত্যেকটার সাথে লিঙ্কের একটা চিহ্ন চলে আসবে। এরপর আপনি যেটাতেই ক্লিক করবেন, ক্লিক করে যখন আপনি মুভ করবেন তখন একসাথে মুভ হবে, আলাদা করে আর মুভ হবে না। ঠিক আছে, আবার আপনি আনলিঙ্ক করতে পারবেন। আচ্ছা, তাহলে এইটা আমাদের এখানে থাকলো। পজিশনটা আমরা ঠিকঠাক মতো আবার রাখি। এখানে আমাদের এটা থাকলো। আচ্ছা, থাকার পরে এখন এই যে নিচে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার ছিল, এটা তো থাকবে না, তাই না? দেখেন এটা অফ করা যায়, এটা থাকবে না। তো এটাকে আমরা ক্লিক করব, ক্লিক করার পর ডিলিট করে দিব। আচ্ছা, ডিলিট করার পর এখন আমাদের এখানে জায়গাটা ফাঁকা হয়ে গেছে। এই জায়গাটাতে আমরা একটা পিকচার বসাবো। তো এটার জন্য আমি পিকচার ওপেন করব, ওপেন, এই যে পিকচারটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পিকচার, এটা বসাবো। এটার জন্য আমরা মুভ করব। ঠিক আছে, মুভ। আমরা জানি যে এখানে যদি আমরা লকটা ছাড়িয়ে দিই তাহলে এটা সুন্দরভাবে মুভ হয়। আচ্ছা, লক না ছাড়ালেও মুভ করা যায়, তবে আমরা লক ছাড়িয়ে এরপরেই মুভ করি। এখান থেকে আমরা এখানে এনে ছাড়বো। ছাড়ার পরে দেখেন এখানে যখন আমি রাখছি তখন কি হলো, এই যে আমার পিকচারটা এটা একটু ছোট দেখাচ্ছে, একটু ছোট দেখাচ্ছে, আবার এটা উপরে আছে, দুইটা প্রবলেম। তাহলে প্রথমে একটু রিসাইজ করে বড় করে নিলাম, ওকে দিলাম, প্রথম প্রবলেম সলভ। আচ্ছা, এবার দ্বিতীয় প্রবলেম, এটা কি যে এটা উপরে আছে, তো
তো কোনো লেয়ার যদি উপরে উঠে যায় এটাকে কিভাবে নিচে নিতে হয় এটা কিন্তু আমরা শিখেছিলাম। তো এটার জন্য আমরা হচ্ছে এখানে ক্লিক করে এটাকে নিচে দিয়ে দিব, নিচে ছেড়ে দিব। দেখুন আমাদের লোগো হয়ে গেল এবং লোগো প্রেজেন্টেশন হয়ে গেল একসাথে। আচ্ছা, এবার আমরা কি করব, এটাকে সেভ করে ফেলবো। আপনি খেয়াল করে দেখেন এখানে আমরা প্রথমে একটা পিকচার ওপেন করেছিলাম, তো পিকচার ওপেন করার পরে যেই নামটা ছিল এখনো কিন্তু ওই নামটাই আছে। তো আমরা এটাকে প্রথমে ডকুমেন্ট আকারে সেভ করব। সেভ এসে যাব, যাওয়ার পরে এটা হলো আমাদের স্টেপ 8 এটা। আচ্ছা, এই নামে আমি হচ্ছে এটা সেভ করে ফেললাম। ওকে, দেখেন এটা পিএইচডি ফাইল, মেইন যে ডকুমেন্ট এটা কিন্তু সেভ হয়ে গেল। আমি চাইলে যে কোনো সময় আমার এই কাজটাকে চেঞ্জ করতে পারবো। যদি কোথাও ভুল হয় তাহলে সেটা ঠিক করার জন্য আমি শুধু এটা ওপেন করলেই আবার আমি এই কাজগুলো করতে পারবো, এই লেয়ারগুলো আমি পাবো। ঠিক আছে, এবার কি করব, আমরা এটাকে আরেকটা পিকচার করব। তো এটার জন্য আমরা কোথায় যাব, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। আচ্ছা, একই কাজ যখন আপনি বারবার করবেন তখন ওটা অনেক ভালোভাবে আপনার আয়ত্তে চলে আসবে। তো এখানে দেখেন গতকালের পিকচার আছে। আমরা কি অন্য কোথাও যাব? আচ্ছা, এখানেই থাকি। এখানে আমরা হচ্ছে যে S8 নামে এটা সেভ হোক। ওকে, তাহলে দেখুন এটা কিন্তু আমাদের অলরেডি সেভ হয়ে গেছে। আমরা যদি খেয়াল করি যে এখানে এটা পেয়ে যাব। আচ্ছা, এরপরে আসুন, তাহলে আমাদের আজকের যে দ্বিতীয় স্টেপ, হ্যাঁ, তো এটার কাজ আমাদের শেষ। আমরা প্রথমে একটা পিকচার ওপেন করলাম, এরপরে একটা স্কোয়ার শেপ এঁকেছি, এরপর সেটাকে 3টা কপি করেছি, এরপরে আমরা ভিন্ন ভিন্ন কালার দিয়েছি, এরপরে লেয়ারগুলোকে আমরা লিঙ্ক করলাম যেন একসাথে আমরা মুভ করতে পারি, এবং পাশাপাশি কি করলাম, মাইক্রোসফটের লেখাটা লিখলাম, লিখে বড় করলাম, কালার দিলাম, বোল্ড করলাম, এই তো। এরপরে আমরা ডকুমেন্টটা সেভ করেছি এবং একটা পিকচার সেভ করেছি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ। আচ্ছা, দ্বিতীয় স্টেপে আমাদের শেষ। এবার চলুন আমরা আমাদের পরবর্তী স্টেপে যাই। তো এইটা, আচ্ছা, এটার মধ্যে আমরা এই বিজনেস কার্ডের প্রথম পৃষ্ঠা ডিজাইন করব, এবং এই 4 নম্বর যে স্টেপটা আছে আজকের ক্লাসের, তো এটার মধ্যে গিয়ে আমরা দ্বিতীয় পৃষ্ঠা ডিজাইন করব। এরপরে আমাদের আরও কিছু কাজ আছে। তো চলুন আমরা শুরু করছি। প্রথমেই কি করব, পিকচারটা ওপেন করে নিতে হবে। এই পিকচারগুলো আপনি কোথায় পাবেন এটাও বলে নিই। হ্যাঁ, তো এটা তো গত ক্লাসে বোধহয় দেখিয়েছিলাম, আজকেও দেখাই। তো এটার জন্য আমরা আমাদের যে একটা গ্রাফিক ডিজাইন নামে একটা গ্রুপ আছে সেটাতে যাব। যাওয়ার পরে আমরা যদি কম্পিউটার থেকে আসি তাহলে হয়তো এরকম দেখতে পাবো, আর মোবাইল থেকে আসলে অনেকের এখানে এরকমই থাকে, আবার অনেকের এখানে ফিচারের জায়গাটাতে অ্যানাউন্সমেন্ট লেখা থাকে, একই মানে ফিচারের পরিবর্তে লেখা থাকে। তো এখানে দেখেন ফিচার যদি ক্লিক করেন তাহলে সবার প্রথমেই একটা পোস্ট পেয়ে যাবেন। এটার যদি আপনি কমেন্টে যান দেখবেন যে আমি একটা কমেন্ট করে রেখেছি, এখানে সব কিছু দেয়া আছে। তো এটা তো হলো ক্লাসের লিংক, এটা হলো ভিডিও লিংক। যদি ক্লিক করেন তাহলে গতকালকের যে ভিডিওটা আমরা দিয়েছি ওটা আপনি এখানে পাবেন। আর অন্য আজকের যে ভিডিও এটাও থাকবে, প্লেলিস্ট বড় হইতে থাকবে এটা। এরপরে হলো হোমওয়ার্ক, যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এইখানে বেশ কিছু ফোল্ডার করা আছে, যেমন ক্লাস 1। এখানে যদি যান তাহলে দেখবেন যে যেই পিকচারগুলো আপনার প্রয়োজন এগুলো এখানে দেয়া আছে, ঠিক আছে। এবং এখানে চেকলিস্ট আছে, যদি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন যে সবগুলো চেকলিস্টও আছে, আপনি এগুলো দেখে দেখে স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। আচ্ছা, এখন এগুলো আপনি ডাউনলোড করবেন কিভাবে? আপনি যদি 3 ডটে যান তাহলে এইভাবে একটা একটা করে ডাউনলোড করতে পারেন, কিন্তু এইভাবে না করে আপনি যদি আরেকটু ব্যাক করেন এবং এই ক্লাস 1-এ এসে এইখান থেকে ডাউনলোড করেন তাহলে এই পুরো ফোল্ডারটাই একসাথে ডাউনলোড হয়ে যাবে, আপনাকে আলাদা আলাদা করে আর ডাউনলোডটা করতে হবে না। এই হচ্ছে
হোমওয়ার্ক এখান থেকে আছে, আর বাকি এখানে সফটওয়্যার আছে, বইয়ের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে গিয়ে আপনারা এগুলো ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, মানে পরবর্তীতে যদি আনইনস্টল হয়ে যায় আবার প্রয়োজন পড়ে এখান থেকে নিতে পারবেন, এটা সবসময় থাকে। এরপরে চলুন আমরা আমাদের পরবর্তী স্টেপে আছি। আচ্ছা, স্টেপের যে নাম আছে এটা বলি, এইভাবেই বলি তাহলেই সহজ হবে। আমাদের কোর্স হিসাবে এটা 9 নম্বর স্টেপ চলছে আর কি। তাহলে সবার প্রথমে আমরা এই পিকচারটা ওপেন করব। আচ্ছা, পিকচার ওপেন করার পরে এখানে আমাদের বেশ কিছু লেখা লাগবে। তো আপনার যেই কোম্পানির নাম থাকবে সেটা এখানে লিখতে হবে, কোনো স্লোগান থাকলে এখানে লিখবেন, ওয়েবসাইট থাকলে এখানে লিখবেন, অথবা লোগো এখানে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো এখন যেহেতু আপনারা অনেকেই নতুন, এই জন্য লেখাগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, লেখাগুলো আপনি জাস্ট কপি পেস্ট করতে পারবেন। তো এটার জন্য আমরা একটু ওপেন করি, ওপেনে যাই, দেখুন এইখানে একটা এই যে কার্ড, কার্ডের জন্য একটা টেক্সট ডকুমেন্ট ফাইল আছে এখানে। ঠিক আছে, এই যে এটা আপনারা পেয়ে যাবেন, এখানে বিজনেস কার্ডে যা লেখা দরকার সব লেখা আছে, মানে 2 পৃষ্ঠার লেখাটাই একসাথে এখানে আছে। তো এটা নেবেন কিভাবে? স্বাভাবিকভাবে এইভাবে যদি আপনার সিলেক্ট হয়ে যায়, হ্যাঁ, এভাবে দেখেন কন্ট্রোল এ দিলাম আমি, তাহলে সিলেক্ট হয়ে গেল। নোট রাখবেন না, হ্যাঁ। তাহলে এখানে কার্সর রেখে যদি আমরা কি করি, কন্ট্রোল এ দেই, তাহলে ফুল সিলেক্ট হয়ে যাবে। আবার এইভাবে টান দিলে সিলেক্ট হতে চায় না, ফুল সিলেক্ট হবে। অথবা আপনি যদি এটাকে ওপেন করেন, রাইট বাটন ক্লিক করে ওপেন করেন, তখন আবার আপনি হচ্ছে এইভাবেও সিলেক্ট করতে পারবেন, এইভাবে টান দিয়েও সিলেক্ট করতে পারবেন, কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারবেন। তো সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিলেই কপি হয়ে যাবে, অথবা রাইট বাটন ক্লিক করে আপনি কপি করতে পারেন এখান থেকে, যেভাবে হোক করবেন। আচ্ছা, করার পরে এগুলাকে আপনি ক্লোজ করে দিবেন এবং টাইপ টুল নেবেন, নেওয়ার পরে এখানে একটা ক্লিক করবেন এবং কন্ট্রোল ভি দিবেন। তো কন্ট্রোল ভি দেওয়ার পর খেয়াল করেন যে আমার এখানে কেমন হিজিবিজি আসছে, আপনার এখানে এরকম আসার কথা না। তো যদি কখনো এলোমেলো আসে, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, যে ক্যারেক্টার যে প্যানেলটা আছে এটার দিকে খেয়াল করবেন, এখানে তাকান, যে এখানে হলো 50 পিটি দেয়া, মানে পয়েন্ট, আর এখানে দেওয়া হচ্ছে 2 পয়েন্ট। তো সাইজ যতটুকু থাকে স্পেসও মিনিমাম ততটুকু দিতে হয়, স্পেস একটু বেশি দিলে বরং ভালো হয়। তো ওইখানে যেহেতু 50 আছে, আমরা এখানে 60 দেই, 60 দিলাম, ওকে দিলাম, দেখেন এটা ঠিক হয়ে গেছে। তো এখানে সব লেখাগুলো আচ্ছা আচ্ছা, তো আমাদের শুধু এই 3 লাইন লেখা লাগবে, নিচেরগুলো লাগবে না। এই জন্য আমরা হচ্ছে টাইপ টুল নিব, নেওয়ার পরে এখান থেকে 3 লাইন সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিলাম, এক্স মানে কাট, এটা আপনারা জানেন। এরপরে মুভ টুলে ক্লিক করতে হবে একবার। আচ্ছা, মুভ টুলে ক্লিক করার পরে আমরা আবার এই কার্সরটা রাখবো, রাখার পরে কন্ট্রোল ভি দিব, তাহলে এখানে লেখাগুলো চলে আসবে। আচ্ছা, এটা ডিলিট করে দিই, এটা আমাদের প্রয়োজন নেই, এখানে লেখাগুলো আছে। আবার দেখেন, আবার আমি হচ্ছে এটাকে সিলেক্ট করব, টাইপ টুলে যাবেন, টাইপ টুলে যাওয়ার পরে এটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল এক্স দিবেন, এরপরে মুভ টুলে ক্লিক করবেন। এরপরে আপনি কন্ট্রোল ভি দিতে পারেন, কন্ট্রোল ভি দিয়ে দিলে যদি পেস্ট হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি না হয় সেই ক্ষেত্রে আপনি টাইপ টুলটা আবার নেবেন, নিয়ে পেস্ট করবেন, তাহলে আসবে। আচ্ছা, তো এটা তো দেখেছেন, আবারও দেখাচ্ছি, পরেরটা একটু ভিন্নভাবে হয়তো দেখাবো। টাইপ টুলে যাবেন, যাওয়ার পরে সিলেক্ট করবেন, কন্ট্রোল এক্স, মুভ টুল, লেখার জন্য টাইপ টুল লাগবে, কন্ট্রোল ভি দিবেন, দেখেন তাহলে এটাও হয়ে গেল। এরপরে আছে আরেক লাইন, যে লাইন তো এটা একটাই, তো থাকুক, সমস্যা নেই। আচ্ছা, এইবার এগুলাকে আমাদের কালার দিতে হবে, তো আমি সবগুলো লেখাকে একসাথে সিলেক্ট করে কালার দিয়ে দিব। তো এটার জন্য আমি এইখান থেকে এইভাবে ড্রাগ করে সিলেক্ট করতেছি, নিচেরটা তো আমার পিকচারই, ঠিক না? তো উপরের সবগুলো আমি একসাথে ড্রাগ করে এভাবে সিলেক্ট করলাম। এখন আমি এখান থেকে কালার দিব, সাদা কালার, এই যে এটার উপরে ক্লিক করব, সাদা কালার হয়ে যাবে, ওকে। আচ্ছা, তাহলে এবার একটা একটা করে আমার কালার দিতে হবে। এইটা প্রথমে, তো এই প্রত্যেকটার কি হবে, ফন্ট লাটো, এখানে লাটোই দেয়া আছে, তো আমরা এটাকে প্রথমে বড় করব, জুম করতে পারেন।
একেবারে নতুন হলে বুঝতে একটু সময় লাগবে, কাজ করতে একটু সময় লাগবে, কিন্তু কাজ খুবই সহজ। যখন একটা কার্ড আপনি করে ফেলবেন, এরকম 10টা 20টা কার্ড আপনি নিজেই করতে পারবেন। আচ্ছা, এখন কি করতে হবে আমাদের? এটা কিন্তু বোল্ড আছে, কিন্তু আমাদের এই যে এটা আরো মোটা, প্রথম যে শব্দটা, এই জন্য আমরা টাইপ টুল নিব, নিয়ে হচ্ছে এতটুকু এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি এই প্যানেলে আসি, এই প্রপার্টিসে ক্যারেক্টার প্যানেলে, এখান থেকে আসলে এখান থেকে দেখবো যে ব্ল্যাক নামে একটা অপশন আছে, তো ব্ল্যাক দিব, তাহলে এটা আরো মোটা হবে। আর এই নেক্সট যেটা, এটা আরেকটু চিকন করতে হবে, এই জন্য আমরা এতটুকু সিলেক্ট করব এবং এখান থেকে আমরা দিব রেগুলার এখন, তাহলে আরেকটু চিকন হয়ে গেল। আচ্ছা, এইবার আমি এটাকে এটার উপরে বসাবো। যদিও সাদা কালার, এটা বোঝা যাবে না, ওই ক্ষেত্রে আপনি চাইলে কালারটা একটু চেঞ্জ করে রাখতে পারেন বোঝার সুবিধার্থে। ধরুন যে আমরা এরকম চেঞ্জ করে রাখলাম, পরবর্তীতে হয়তো আবার আমরা সাদা কালার করে দিব। এখন এটা একটু বড় আছে, তো আমি চাইলে ছোট করে দিতে পারি। আচ্ছা, তো ঠিক আছে। এরপরে চলুন যে আমরা কি করব, এই যে লেখাটা, এইটা, হ্যাঁ, এটা ছোট করতে হবে প্রথমে, এটাকে ছোট করে নিব। দেখেন এখান থেকে শিফট ধরবেন সব সময় ছোট করার সময়। আচ্ছা, তো ছোট করে নিলেন। এরপরে দেখেন এটা কি আছে, 1 নাম্বার হলো এইটা, আগে ওকে দিই, আমরা ওকে দিলাম। আচ্ছা, এখন দেখেন এখান থেকে আছে হলো ইটালিক, লাইট এবং ইটালিক। তো এটা ক্লিক করলাম, ও লাইট না, এটা বোধহয় রেগুলার ইটালিক। তো রেগুলার ইটালিক হচ্ছে স্বাভাবিক যে ইটালিকটা থাকে, এটাই হচ্ছে রেগুলারের ইটালিক। আর বাকিগুলোর মধ্যে নাম লেখাই থাকে, যে বোল্ড, বোল্ডের ইটালিক নাম লেখা থাকে। তো এটার মধ্যে আমরা ক্লিক করব, তাহলে হয়ে গেল। এরপর একটু বড় করব। আচ্ছা, এখন দেখুন আপনি খেয়াল করে যে এটার ভিতরে কালারটা একটু হালকা, তো হালকা করার জন্য আমরা অপাসিটি কমাবো। অপাসিটি যে এখানেই থাকে, দেখেন লেয়ারের যে প্যানেল আছে এটার উপরে অপাসিটি থাকে, এখান থেকে ধরুন আমরা দিলাম 60 এরকম। তো লিখেও দিতে পারি, আবার হচ্ছে এখানে যদি ক্লিক করে কমান তাও কমবে বাড়বে। আবার যদি অপাসিটি লেখার উপরে ক্লিক করে ডান দিকে টান দেন তাহলে বাড়বে, বাঁ দিকে টান দিলে কমবে। আবার যদি এখানে কার্সর রেখে হুইল ঘোরান উপরের দিকে নিচের দিকে, তাহলেও বাড়বে কমবে। শুধু এই কাজটা যে এইখানেই হবে এমন না, কিন্তু এটা প্রত্যেকটা জায়গাতেই হবে, ঠিক আছে? তো যেন আপনি খুব সহজে করতে পারেন, এই জন্য মূলত এই ধরনের ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। আচ্ছা, তো আমরা এটাকে এইখানে রাখছি, জুম করি। ওকে, হলো। একটু কম বেশি হলে কোনো সমস্যা নাই, ঠিক আছে, চলবে। ওকে, ওকে দাম। এরপর হলো এইটা, দেখেন এইটা আমরা ছোট করব। তো ছোট করার জন্য শিফট ধরে, আচ্ছা ওকে দিই, ক্লিক করেন এবং শিফট ধরে এভাবে ছোট করেন। আচ্ছা, এটা বড় হয়ে যাচ্ছে কেন? কারণ হলো আমরা যখন এটা কপি পেস্ট করেছিলাম, এটার ভেতরে কিছু স্পেস রয়ে গেছে বা এন্টার রয়ে গেছে, ঠিক আছে, যার কারণে এটা এমন করছে। এই জন্য আমরা এটা শুরুতে কার্সরে রাখি এবং ব্যাক স্পেস দিই, তাহলে দেখেন এন্টারগুলো কেটে যাবে, এই যে এন্টারগুলো কেটে যাবে। এবার আমরা এটাকে খুব সহজেই ছোট বড় করতে পারবো, দেখেন এই যে। আচ্ছা, এখানে নিয়ে আসলাম এবং এটা আমরা রেগুলার ব্যবহার করি। দেখেন এখন যদি আমি এখানে যাই তাহলে কাজ করে না, এই যে ক্লিক করলে কাজ করে না। আচ্ছা, তো এই জন্য আমাদেরকে ওকে দিতে হবে, এটা হচ্ছে প্রবলেমের সমাধান। যদি কখনো দেখেন যে এখানে ক্লিক করলে কাজ করছে না, হ্যাঁ, তখন হচ্ছে আপনি এখানে ওকে দিয়ে দিবেন, তাহলে সব প্রবলেম সমাধান হয়ে যাবে। এবং আমরা দিব হচ্ছে কি, লাইট না রেগুলার, রেগুলার দিবেন। ওকে, তো রেগুলার দিলেন, দেওয়ার পরে এটা আরেকটু বড় করে দিব আমরা, ব্যাস এতটুকু ওকে দিব, এতটুকু থাকলো। এইবার আমাদের আর কি আছে, এই যে এখানে 2টা দাগ আছে। তো এই 2টা দাগের জন্য আপনি এখান থেকে চাইলে এই যে রেক্টেঙ্গেল শেপ এটাও ব্যবহার করতে পারেন, এটা চিকন করে ব্যবহার করলে দাগ হয়ে যাবে। আর এটার জন্য আলাদা একটা টুল আছে, এটার নাম হচ্ছে লাইন টুল। লাইন টুলটা মূলত শেপই, এটা কোনো লাইন না আসলে, ঠিক আছে? তো এখান থেকে ক্লিক করে যদি আপনি এইভাবে একটা দাগ দেন তাহলে ওই একই হবে কাজটা। এটা মূলত শেপই, এবং আপনি এটাকে যদি বড় করতে চান, দেখেন এই যে বড় করলে এটা শেপ হয়ে যাবে এরকম। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এরকম এটাকে একটু জুম করি, জুম করে একটু বড় করে নিলাম।
আচ্ছা, আমাদের যতটুকু দরকার আপনি করবেন, ব্যাস এতটুকু থাকলো আমাদের। এখন আমরা এটার মধ্যে যদি কালার দিতে চাই, সাদা কালার কিভাবে দিতে হবে? এটা যেহেতু লাইন বা শেপ, বললাম না যে শেপের মতোই, যেহেতু এটা একটা শেপ, এই জন্য শেপের স্টাইলে আপনি কালার দিতে পারবেন। এখানে ডাবল ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যেই কালার দরকার ওই কালার দিতে পারবেন। ঠিক আছে? তো ধরুন আমি যে কালার দিলাম এবং এটার অপাসিটি কত করবো, 60, একটু একটু কমিয়ে দিলাম এবং এটাকে আমরা কোথায় নিব? নিচে। হ্যাঁ, তো মুভ করব, একটু জুম করব, তাহলে এটা ধরতে সহজ হবে। এরপরে আপনি মুভ করে দিবেন। হ্যাঁ, মুভ টুল নিয়ে মুভ করবেন। এটা আমরা আরেকটু বোধহয় মোটা দিয়েছিলাম, তো ওই ক্ষেত্রে আপনি এরকম 2 পিক্সেল পরিমাণ দিতে পারেন। আচ্ছা, ভেতরে যে এই যে দাগগুলো থাকে, এই যে ঘরগুলো, এগুলো হচ্ছে পিক্সেল। আচ্ছা, এরপরে আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে একটা কপি করতে পারি, অল্টার চেপে আপনি কপি করতে পারেন চাইলে, আবার অন্যভাবেও করা যায়। অন্যভাবে করে দেখাই। হ্যাঁ, ধরুন যে সিলেক্ট করলাম আমরা, সিলেক্ট করার পরে যদি কন্ট্রোল জে দেই তাহলেও কপি হয়ে যাবে লেয়ারটা। কন্ট্রোল জে দিয়ে দেখেন, এখানে খেয়াল করে এখানে একটা আছে, কন্ট্রোল জে দিলাম আর একটা কপি হয়ে গেছে। ঠিক আছে, এইবার জাস্ট আপনি এটা ধরে মুভ করবেন, তাহলেই হলো। যতটুকু যেখানে রাখা দরকার রাখলেন, ব্যাস। ওকে, এবার আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করব এবং সবগুলোতে একসাথে কালার হবে না, এখান থেকে 3টা একসাথে সিলেক্ট করলাম এবং এগুলোর কালার দিলাম সাদা, কারণ সাদা দিতে চাই, সবগুলো সাদা। আর এই 2টা একসাথে সিলেক্ট করলাম কারণ এই 2টা শেপ একসাথে, তবু বোধহয় কালার হবে না, এখান থেকে কালার দিতে হবে একটা একটা করে সাদা। আচ্ছা, তো এটা হলো। এই 2টা কি হবে? অপাসিটি কম হবে। এটাও অপাসিটি কমই আছে, এগুলা। হ্যাঁ, অপাসিটি কমই আছে। তো কাজ শেষ আমাদের। আমরা দেখুন, এটা যদি আমরা অফ করে দিই তাহলে দেখবো যে এখানে কিছু লেখা আছে, খুব একটা দেখা যায় না। তো এই জন্য এটাকে আমরা কি করে দিব? কালার চেঞ্জ করে দিব। কালার চেঞ্জ করে দিতে পারি, অথবা নতুন লেয়ারও তৈরি করা যায়, আমরা কালারই চেঞ্জ করি। তো ডাবল ক্লিক করব, এটা যেহেতু পিকচার ছিল, ডাবল ক্লিক করব এবং কালার ওভারলিতে যাব এবং এখান থেকে গিয়ে এই যে লাল যে কালারটা ছিল, লাল কালার দিয়ে দিই। চলেন, এখান থেকে এরকম কালার দিয়ে দিব। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা দিয়ে দিলাম। আমাদের প্রথম পেজের, বিজনেস কার্ডের প্রথম পেজের কাজ শেষ। আচ্ছা, এবার আমরা কি করব? এটাকে প্রত্যেকটা কাজই যখন আপনি শেষ করবেন তখন আমাদের 2টা কাজ থাকবে। এক হলো যে আমরা ডকুমেন্ট ফাইলটা সেভ করব, যেটা মেইন ফাইল, যেন আমি পরবর্তীতে পরিবর্তন করতে পারি। আরেকটা পিকচার সেভ করব। এই 2টা করে কাজ করব প্রত্যেক স্টেপেই। আচ্ছা, তাহলে সেভ এসে যাব। একই কাজ বারবার করলে মনের মধ্যে গেঁথে যাবে এবং এটা আপনার পরবর্তী কাজকে আরো সহজ করবে। তাহলে এখানে আমরা কি করব? আচ্ছা, সেভ এসে যাওয়ার পরে আমি ফটোশপ ফাইল প্রথমে সেভ করব। এটা হলো 9। ফটোশপ ফাইল সেভ করলাম। এরপর আমরা পিকচার সেভ করব। পিকচারের জন্য আমরা এক্সপোর্ট থেকে করতে পারি। ভিন্ন ভিন্ন জায়গা থেকে দেখছি একই জায়গা থেকে করা যায়, মানে সেভ এস থেকে আপনি সবই করতে পারবেন, কিন্তু ভিন্ন জায়গা থেকে দেখছি যেন বিষয়গুলো ক্লিয়ার থাকে, নতুনদের জন্য যেন তালগুল পাকিয়ে না যায়, এই জন্য। তো এখান থেকে আমরা ওকে দিলাম এবং এইখানে 9 নামে এটা থাকুক। ওকে, তো এটার কাজ শেষ। প্রথম যে আমাদের প্রজেক্ট ছিল এটার কাজ শেষ। এরপরে আসুন, এরপরে আমরা এই দ্বিতীয় পৃষ্ঠার কাজ করব। তো দ্বিতীয় পৃষ্ঠার কাজ করার জন্য আমাদেরকে আগে আরো কিছু কাজ শিখে নিতে হবে, তাহলে আমাদের জন্য সহজ হবে। তো এখানে আছে অ্যালাইন, ডিস্ট্রিবিউট এবং হচ্ছে আইকন ডাউনলোড করা এবং প্লেস করা। আইকনের কালার চেঞ্জ করা তো আমরা অলরেডি শিখে নিয়েছি, তো এখন বাকি কাজগুলো শিখতে হবে আমাদেরকে। তো চলুন আমরা দেখি। একইভাবে আমরা একটা নতুন ডকুমেন্ট নিব, যেটা হবে A4 সাইজের, A4 অ্যান্ড হচ্ছে ল্যান্ডস্কেপ থাকবে। ওকে দিব। আচ্ছা, নিলাম।
নেওয়ার পরে আমরা এখানে কি শিখবো? অ্যালাইন। আচ্ছা, তো এটার জন্য আমি এখান থেকে শেপ আঁকছি। এই যে লাইনের ভেতর আছে এখান থেকে ধরুন একটা এভাবে শেপ আঁকলাম আমি। শেপ আঁকার পরে এটার মধ্যে সিম্পল একটা কালার দিই। আচ্ছা, ওকে, কালার দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা কপি করলাম, ধরুন এরকম কপি করলাম। এরপরে আবারও সিলেক্ট করে আরেকটা অল্টার চেপে এভাবে আরেকটা কপি করলাম। তো এই যে আমার এখানে যে কি আছে, শেপগুলো আছে, এগুলো এলোমেলো আছে, এগুলোকে আমি সারি করতে চাই, একই সারিতে রাখতে চাই। তো এটাকে বলে অ্যালাইন। তো আমরা যখন, আপনি খেয়াল করে দেখেন যে এইখানে কিছু চিহ্ন আছে, এগুলো হচ্ছে মূলত অ্যালাইনের বিভিন্ন আইকন। তো এগুলো কিন্তু একটাও শো করছে না। কিন্তু আমরা যখনই এগুলোকে সবগুলো সিলেক্ট করছি তখন এগুলো শো করছে। তো আমরা যদি এটা উপরের দিকে মিল করতে চাই, আপনি খেয়াল করে দেখবেন যে এই আইকনগুলোর মধ্যে উপরে দাগ দেয়া আছে কোনটাতে। আপনি এখানে গিয়ে যদি থামেন তাহলে নামও লেখা আসে যে অ্যালাইন টপ। তো আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন উপরের দিকে এটা মিল হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আবার আগের মতো হয়ে গেল। অথবা আমি চাইলে কপিও করতে পারি। চলুন কপি করি, এখান থেকে আমরা একটু কপি করি। আর এগুলোকে আমি একটু বড় করে দিব যেন আমাদের বুঝতে সুবিধা হয়। এরকম থাক। ওকে, তো এবার আমি পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন আমি যদি হচ্ছে টপ অ্যালাইন দেই, তাহলে আপনি দেখবেন যে এটা উপরের দিকে মিল হয়ে আছে। নিচের দিকে এলোমেলো যাই থাক, কিন্তু উপরের দিকে এটা মিল হয়েছে। আবার আমরা যদি সেন্টার অ্যালাইন দেই, এই যে যেটা এইটা, এটা যদি ক্লিক করি তাহলে দেখবো যে এটা মাঝখান বরাবর প্রত্যেকটা মিল হয়েছে। উপরে নিচে জায়গা ফাঁকা আছে, কিন্তু মাঝখানে মিল আছে। আবার যদি আমরা দেই হচ্ছে বটম অ্যালাইন, এটা যদি দিই তাহলে দেখবো যে নিচের দিকে মিল হয়েছে। ঠিক আছে? তো এই যে কাজগুলো আমরা করছি ডান থেকে বাঁ দিকে, এগুলো কি? এগুলো হচ্ছে হরিজন্টাল অ্যালাইন। যখন আমরা উপর থেকে নিচের দিকে কোনো অ্যালাইন করি তখন সেটাকে বলে ভার্টিক্যাল অ্যালাইন। ঠিক একইভাবে মানে সেম জিনিসটা যদি হচ্ছে এইভাবে ঘুরে যায়, দেখেন আমরা যখন কোনো একটা জিনিস সিলেক্ট করি, এটা মুভ টুলের সাথে সংশ্লিষ্ট। যখন আমরা এভাবে সিলেক্ট করি, আমরা চাইলেই যে এখান থেকে মুভ করতে পারি, এই কর্নার থেকে মুভ না, রোটেট। কর্নারে গেলে একটু উপরে উঠলে, এই বক্সের উপরে থাকলে কি আসে? একটা চিহ্ন আসে, ওইটা ধরে আমরা এইভাবে ইচ্ছা মতো মুভ করতে পারি, রোটেট করতে পারি। তো রোটেট করার ক্ষেত্রে আপনি যদি শিফট চেপে ধরে রোটেট করেন তাহলে এটা খুবই সোজাভাবে রোটেট করা সম্ভব। আচ্ছা, একটু ঘুরিয়ে নিলাম, একটু ছোট করে ফেলি, ছোট করলাম। আর ওকে, একটা কপিও করে ফেলি, এটা এমন থাক। একটু আগে আমরা যেটা দেখছিলাম। এখন এখানে যদি আমরা এটা সিলেক্ট করি, দেখেন যে এটা যদি এলোমেলো থাকে কোনো কারণে, ধরুন এলোমেলো আছে এরকম, এখন এগুলাকে আপনি ঠিক করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। এটা যেহেতু উপর থেকে নিচের দিকে আমরা এগুলাকে মিল করতে চাই, এই জন্য এখানে দেখেন এটা হচ্ছে রাইট অ্যালাইন, মানে আমরা ডান সাইডে মিল করতে চাচ্ছি। সহজ ভাষায় আপনি যেই সাইডে মিল করতে চাবেন ওই সাইডেরটাতে ক্লিক করবেন। তো এটা ডান সাইডে যেহেতু আমি মিল করতে চাই এই পাশটা, তাহলে আমি এই ডানটাতে ক্লিক করব, এটার নাম রাইট অ্যালাইন। আবার যদি আমি সেন্টার করতে চাই, যে আমি মাঝখান থেকে করতে চাই, তাহলে এখানে ক্লিক করব। আর যদি এটাই তো লেফট সাইড ছিল আর এটা হচ্ছে রাইট সাইড, তো রাইটে ক্লিক করবেন। এইভাবে অ্যালাইন হয়। তো এই জিনিসগুলোকে বলে অ্যালাইন, মানে সারি করা, কোনো একদিকে মিল করা, এগুলোকে অ্যালাইন বলে। আচ্ছা, তো অ্যালাইনের পার্টটা আমাদের গেল, এটা আমরা সেভ করে ফেলি। আচ্ছা, সেভ করে ফেললাম। এবার আমরা দেখব হলো ডিস্ট্রিবিউট। আচ্ছা, ডিস্ট্রিবিউট মানে কি? আচ্ছা, আমি আরেকটা সেভ করে নিলাম আর কি, যেন না হারায় কাজ, এই জন্য। আচ্ছা, এবার আমরা ডিস্ট্রিবিউট দেখব। ডিস্ট্রিবিউট মানে হচ্ছে যে একটা শেপ থেকে আরেকটা শেপের দূরত্ব কতটুকু, এইটা সে নির্ধারণ করবে। এখন কখনো এমন হতে পারে না যে আমাদের একটা শেপ থেকে এটা হয়তো বেশি আছে, এটা কম আছে, এটা আবার অন্যরকম, মানে এক একটার মধ্যে এক এক ধরনের। এখন আপনি যদি এগুলাকে ম্যানুয়ালি করতে চান, ধরুন আমি একটা কপি করলাম,
ম্যানুয়ালি যদি আপনি করতে যান হয়তো সময় লাগবে বেশি, অথবা ঠিকঠাক মতো হবে না, এলোমেলো হয়ে যাবে, অনেক প্রবলেম। তো আমরা এটাকে খুব সহজে করে ফেলতে পারি। তো অ্যালাইনের মতোই দেখতে আরও কিছু চিহ্ন আছে যেটা আমরা এই 3 ডটে ক্লিক করলে পাবো। তো এগুলোর নাম হচ্ছে ডিস্ট্রিবিউট। ঠিক আছে, ডিস্ট্রিবিউট। দেখেন এগুলো একটাও কাজ করছে না, এখন সব হাইড হয়ে আছে কারণ আমরা সিলেক্টই করি নাই। তো সিলেক্ট করলে তখন কি হবে, এগুলো ওপেন হবে। তো এইখান থেকে আপনি যদি এটা হরিজন্টাল ভার্টিক্যাল সবটার ক্ষেত্রে একই কথা। তো আমরা যদি এখন এইটাকে করতে চাই, যেমন এই মাঝখানের যে স্পেসগুলো এগুলো ঠিক করতে চাই, তাহলে এই পাশেরগুলো আমাদের কি করা লাগবে, ক্লিক করা লাগবে। এখান থেকে যে কোনো একটা ক্লিক করলে কি হবে, এই মাঝখানের প্রত্যেকটা জায়গা একবারে সমান সমান ভাগ করে ঠিক হয়ে যাবে, যদি আপনার শেপ সবগুলো সমান হয়। আর যে কোনো একটা ক্লিক করলেই কাজ করবে যদি শেপের সাইজ সমান হয়। এটা নিয়ে ডিটেল আলোচনা আছে আমাদের, পুরো একটা ফুল ক্লাসই আছে অ্যালাইনের উপরে। তো ওইদিকে আমরা যাচ্ছি না, জাস্ট আপনি যে কোনো একটা ক্লিক করলেই হবে এখান থেকে। আর একইভাবে আপনার এটা যদি ভার্টিক্যাল হয়, ধরুন এরকম ভার্টিক্যাল আছে, এবং এই ক্ষেত্রে হয়তো এরকম আছে। এখন আপনি চাচ্ছেন যে প্রত্যেকটার ভেতরে কি করতে, স্পেসটা সমান করতে। তো ওই ক্ষেত্রে আপনি হচ্ছে এই পাশ থেকে যে কোনো একটাতে ক্লিক করবেন, তাহলেই প্রত্যেকটার ভেতরের যে এরিয়া এটা সমান হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, ধরুন যে আমাদের দুই ধরনের প্রবলেম আছে, একটা হচ্ছে এরকম প্রবলেম আছে, আর একটা হচ্ছে এরকম এরকম আছে। হ্যাঁ, তো আমরা সব ঠিক করতে চাই, তাহলে কি করব, প্রথমে আমরা এটাকে সেন্টার অ্যালাইন করব। অ্যালাইন একটা ক্লিক করলাম, অ্যালাইনটা সেন্টার হলো। এরপর আমরা ডিস্ট্রিবিউট করব, সেন্টার ডিস্ট্রিবিউট, তাহলে এটা সুন্দর হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা অ্যালাইন করতে পারবো। তো এই ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, কি হতে পারে এটা আমি দেখাই, চলেন। ধরুন আমরা এই সব কিছু ডিলিট করে দিলাম। আচ্ছা, একটা শেপ আছে, এখন আমি ক্লিক করেছি, কি হলো, ওকে দেই, একটা শেপ আছে, ক্লিক করেছি। তো ক্লিক করার পরে দেখেন এগুলো কিন্তু কোনো কিছু ওপেন হচ্ছে না, কিন্তু আমি চাই যে আমার এই শেপটাকে আমি একেবারে মাঝখানে কি করবো, অ্যালাইন করব, একটাকেই আমি অ্যালাইন করব। তাহলে কিভাবে করব, তো এটার জন্য আমাদের এখানে ক্লিক করা লাগবে, এবং এখানে দেখবেন অ্যালাইনের প্রকার আছে। তো অ্যালাইন টু সিলেকশন, এখন এটা সিলেক্ট করা আছে, মানে এই ফাংশনটা অন করা আছে। তো আমরা এখানে দিব অ্যালাইন টু ক্যানভাস। তো ক্যানভাস দেওয়ার পরে দেখেন যখন একটা আছে তখনও কিন্তু এগুলো শো হচ্ছে। এবং আমি যদি চাই যে এটাকে আমি লেফট সাইড, রাইট সাইড, সেন্টার, হ্যাঁ, টপ, বটম, সেন্টার, এভাবে আমি কি করতে পারবো, এটাকে মিল করতে পারবো। আমি যদি চতুর্দিক থেকে সেন্টার করতে চাই, তাহলে প্রথমে আমাকে কি করা লাগবে, অ্যালাইন সেন্টার দেওয়া লাগবে, মানে অ্যালাইনের কি এটা হরিজন্টাল সেন্টার, এরপর হচ্ছে ভার্টিক্যাল সেন্টার দিলে তাহলে এটা দুই দিক থেকে মাঝখানে চলে আসবে। মানে এগুলো হচ্ছে আপনি তো হাত দিয়ে নিতে পারবেনই বা ম্যানুয়ালি নিতে পারবেনই, কিন্তু আপনি খুব সহজে যখন অনেক বেশি শেপ বা লেয়ার থাকবে আপনি সহজে এটা ম্যানেজ করতে পারবেন এইভাবে। তো আমরা কি শিখলাম এতক্ষণ, আমরা দুই ধরনের অ্যালাইন শিখলাম। হ্যাঁ, একটা হলো যে এখানে যদি আমরা ক্যানভাস সিলেক্ট করে দেই তখন যে কোনো একটা শেপকে আমরা ক্যানভাসের সাথে কি করতে পারি, অ্যালাইন করতে পারি। আপনি চাইলে দুইটা শেপকেও করতে পারবেন, হ্যাঁ, যদি আপনার এখানে ক্যানভাস সিলেক্ট করা থাকে। ঠিক আছে, তাহলে দুইটা শেপকেও আপনি চাইলে ক্যানভাসের সাথে অ্যালাইন করতে পারবেন। কিন্তু ডিফল্টভাবে এটার সেটিং সিস্টেম হলো এমন যে যখন একটা থাকে তখন ক্যানভাস হয়ে থাকে, আর যখন আপনি দুইটা করেন, ধরুন যে এখানে দুইটা আছে, তখন যখন আপনি এইভাবে সিলেক্ট করেন তখন এটা অটোমেটিকই কি হয়ে যায়, এই সিলেকশন হয়ে যায়। এবং সিলেকশন হলে সিলেকশনটা কিভাবে কাজ করে চলেন এটা দেখি। ধরুন আমি এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, এখন আমি অ্যালাইন করব, কোনটার সাথে করব, একটার কালার চেঞ্জ করি, বুঝতে সুবিধা হবে। ধরুন একটা আছে আমাদের লাল, আচ্ছা একটা লাল একটা কমলা। তো এখন আমি এই দুইটা সিলেক্ট করলাম, এখন যদি আমি লাল শেপের সাথে অ্যালাইন করি, মানে লেফট সাইডে অ্যালাইন করি, তাহলে এই শেপের পজিশন ঠিক থাকবে এবং এইটা সরে গিয়ে এটার সাথে অ্যালাইন হবে, যেহেতু আমি লালটার সাথে অ্যালাইন করছি। তো লেফটে ক্লিক করি, দেখেন লেফটে ক্লিক করি, এটা সরে গিয়ে ওটার সাথে অ্যালাইন হয়েছে। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিলাম, কিন্তু আমি যদি রাইট অ্যালাইন করি, এটা যেহেতু ডান পাশে আছে, ডান পাশে যেহেতু আছে এই জন্য লালটা সরে এসে এটার সাথে অ্যালাইন হবে। কিন্তু আমি যদি চাই যে আমি ডান পাশে অ্যালাইন করব, কিন্তু কি করব, লালটাকে ঠিক রেখে করব, এইটার অপশনটা ফটোশপে বোধহয় নাই।
এটা হলো ইলাস্ট্রেটরে আছে। ইলাস্ট্রেটরে অ্যালাইনের প্রকার হচ্ছে 3টা আর এখানে হচ্ছে 2টা। তো ওই ক্ষেত্রে আপনাকে এটাকেই নিয়ে আসতে হবে। আপনি যদি চান যে না আমি এই বরাবর অ্যালাইন করব কিন্তু লালটাকে সহ, তো ওই ক্ষেত্রে লালটাকে আগে এভাবে আনবেন। আনার পরে যদি এইটা কোনো এলোমেলো থাকে তখন ওই ক্ষেত্রে আপনি অ্যালাইন করতে পারবেন। ঠিক আছে, যদি একবারে একুরেট না হয় সেই ক্ষেত্রে আর কি। তো অ্যালাইন সম্পর্কে আলোচনা আশা করি ক্লিয়ার, এবং এতটুকুই আপনাদের মানে অনেকটুকু শেখা পর্যন্ত এটা যথেষ্ট। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে আইকন কিভাবে ডাউনলোড করতে হয়। আমরা যেহেতু বিজনেস কার্ড ডিজাইন করব একটু পরেই, মানে 2য় পৃষ্ঠা এইটা, এখানে আমাদের বেশ কিছু আইকনের প্রয়োজন পড়বে। তো আইকন আমরা ডাউনলোড করব কিভাবে। আজকের ক্লাসে আমরা যে আইকনগুলো ব্যবহার করছি সেগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ডাউনলোড করলে মানে ফোল্ডারের সাথেই পেয়ে যাবেন। এছাড়াও যদি অন্য কোনো আইকন কখনো অন্য কোনো কাজে ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে সেটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। তো এটার জন্য আপনি গুগলে চলে যাবেন, যাওয়ার পরে ধরুন যে কল আইকন লিখে আমরা সার্চ করছি, কল আইকন, সাথে আপনি এসভিজি শব্দটা লিখে দিবেন, এসভিজি, এন্টার দিবেন। এন্টার দিলে আপনি যদি ইমেজে যান তাহলে দেখবেন যে এখানে অনেক ধরনের আইকন আসছে, কিন্তু আমরা এখান থেকে ডিরেক্ট নিয়ে ব্যবহার না করা ভালো। আর দেখেন প্রথম যে আইকনটা আসছে এগুলো কিন্তু এক একটা এক এক ওয়েবসাইট থেকে আসছে। প্রথম যেটা আসছে এটা আসছে এসবিজি রিপো নামক ওয়েবসাইট থেকে। আমরা যদি অলে যাই তাহলেও জিনিসটা দেখব। আচ্ছা, তাহলে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে ডাউনলোড এসবিজি ভেক্টর লেখা আছে, তো এখানে ক্লিক করে দিব। দেখেন এই যে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এরপরে আপনি এটাকে ওপেন করবেন। ডাউনলোডে আমি রেখেছি, এটাকে ওপেন করবেন, ওকে দিবেন, তাহলে দেখবেন যে এইটা ওপেন হবে। এরপরে চাইলে আপনি মুভ করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এবং এটার কালার চেঞ্জ করার পদ্ধতি আমরা অলরেডি জানি, যে এখানে ডাবল ক্লিক করে এরপরে আমরা চাইলেই কালারটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এখন যেটা বলবো, আমরা কিন্তু আইকন কিভাবে ডাউনলোড করতে হয় এটা অলরেডি শিখে নিয়েছি, কালার কিভাবে দিতে হয় এটাও শিখে নিয়েছি। জাস্ট একটা জিনিস বাকি, এটা হচ্ছে দেখুন আমরা এতক্ষণ পর্যন্ত যেই কাজগুলো, সেটা আইকন হোক বা পিকচার, আমরা কন্ট্রোল ও অথবা এখান থেকে ওপেনে ক্লিক করে আনছিলাম। ধরুন যে এখানে ক্লিক করলাম, ওকে দিলাম, তাহলে কি হয় একটা নতুন ডকুমেন্টের মধ্যে আসে। মানে আমাদের যেই পেজটা এখান থেকে বাইরে চলে যায় আরেকটা নতুন ডকুমেন্টের মধ্যে গিয়ে ওইখানে আসে, ওইখান থেকে আমাদেরকে আবার মুভ করে নিয়ে এখানে আসতে হয়। ঠিক আছে, কিন্তু আমরা যদি চাই যে আমাদের এই পেজের ভেতরেই আইকনটা শুধু এসে বসে যাবে, আমরা আলাদা করে আর আনবো না, এটাও সম্ভব। এটাকে বলে প্লেস করা, মানে এই প্রসেসটাকে। তো চলুন প্লেস করা দেখি। তো ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এইখানে দেখবেন যে লিঙ্ক অ্যান্ড হচ্ছে এমবেড দুইটাই আছে। এগুলো আমাদের বুঝলেও চলবে, না বুঝলেও চলবে, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে ধরেন যে এখানে দেখেন যে প্লেস লেখা আসছে, তো এখানে ক্লিক করলাম এবং প্লেসে ক্লিক করলাম, এইখানেই কিন্তু চলে আসছে। জাস্ট ওকে দিব, দেখেন ওকে দিলে আমাদের এই পেজেই চলে আসলো, আমাদের আর আলাদা করে কি করা লাগলো না, মানে এইটা মুভ করে আনা লাগলো না। এবং এটার একটা বেনিফিট আছে, আমরা যেইভাবে আনলাম, হ্যাঁ এইভাবে যদি আনি তাহলে একটা সুন্দর বেনিফিট আছে। এটা কি এটা দেখাই। এটার জন্য আমি আরেকটা নতুন পেজ তৈরি করব, A4 অ্যান্ড হচ্ছে নতুন পেজ। দেখেন আরেকটা নতুন পেজ তৈরি করছি। আমি বোঝার সুবিধার্থে এটার কালার কালো করে দিই, কালো করে দিলাম, আর এইখানে আমি সাদা রাখছি এরকম। আচ্ছা, কালো করব না, কালো না করে আমরা আইকনের কালারটা চেঞ্জ করব, তাহলেই হবে। আচ্ছা, সাদা থাকলো। এবার চলেন, তাহলে এটাকে আমরা কি করে আনছিলাম, প্লেস করে আনছিলাম, এটা এখানে থাকুক। আর একটাকে আমরা ওপেন করে আনবো, ওপেন, এখান থেকে এটাকে ওপেন করব। দেখেন একটা নতুন ডকুমেন্টে ওপেন হয়েছে। এখন আমরা এখান থেকে মুভ করে এখানে নিচ্ছি এবং এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এটা বড় আছে, চলেন আমরা একটু ছোট করি, এক সাইজ করি, করলাম। আচ্ছা, আপনি খেয়াল করে দেখেন যে আইকনটা আমি প্লেস করে এনেছি, প্লেস, এটা কিন্তু আমি প্লেস করে এনেছিলাম, তো এটার ভেতরে লেয়ারের এখানে একটা চিহ্ন আছে, এটাকে বলে স্মার্ট অবজেক্ট, মানে এই লেয়ারটাকে স্মার্ট অবজেক্ট বলে, আর এটা হচ্ছে এই লেয়ারের বোঝানোর জন্য চিহ্ন। আচ্ছা, তো এইটা আছে। আবার আমরা যদি এটা দেখি, যেটা আমরা ওপেন করে এনেছিলাম এইটা ডিরেক্ট চলে আসছে, মানে এটা পিকচারে কনভার্ট হয়ে এরপরে আসছে। আর এইটা এখনো ভিক্টরেই আছে। ওই যে আমরা বললাম না যে
ভিক্টর ডাউনলোড, একটু আগে আমরা যখন এখান থেকে ডাউনলোড করলাম তখন এখানে লেখা ছিল ভেক্টর ডাউনলোড। তো ভেক্টর জিনিসটা কি? ভেক্টর হচ্ছে গ্রাফিকের একটা প্রকার। গ্রাফিক দুই প্রকার, একটা হলো রাস্টার গ্রাফিক, একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক। রাস্টার গ্রাফিক হলো আপনি যদি 1 ইঞ্চিতে একটা কাজ করেন, তাহলে ওই 1 ইঞ্চি পরিমাণ যখন দেখবেন তখন ক্লিয়ার দেখবেন। 1 ইঞ্চির বড় যখন করবেন তখন সেটা ঘোলা দেখাবে, ফাটা দেখাবে। আপনি যদি 20 ইঞ্চি পরিমাণ একটা কাজ করেন, 20 ইঞ্চি পর্যন্ত ক্লিয়ার দেখবেন, কিন্তু 20 ইঞ্চির চেয়ে বড় করলেই ঘোলা দেখাবে। এটা হচ্ছে রাস্টার। আচ্ছা, সহজ কথায় পৃথিবীতে যত পিকচার আছে এগুলো সবই রাস্টার ফরম্যাটের, মানে একটা নির্দিষ্ট মাপে বানানো, এর থেকে বড় করলেই ঘোলা হয়ে যাবে যত ক্লিয়ার পিকচারই হোক। আচ্ছা, এরপরে আরেকটা ফরম্যাট যেটার নাম হলো ভেক্টর। এটা যতই স্কেল করা হোক, বড় বা ছোট, যতই স্কেল করা হোক, এটা কখনো ঘোলা হয় না। এটা একবারে মেইন যে বানানোর সময় যেই কোয়ালিটি ছিল এটাই থাকে সব সময়। তো এটাকে কি বলে? ভেক্টর বলে। আর ফটোশপে আমরা যেই কাজগুলো করি, যেহেতু এটা ফটোর কাজ, এই জন্য এটা হলো রাস্টার বেসড সফটওয়্যার। এখানে আমরা যেই কাজগুলো করি এগুলো হচ্ছে রাস্টার রিলেটেড কাজ। আর ইলাস্ট্রেটরে আমরা যেই কাজগুলো করি এগুলো হচ্ছে কি কাজ? ভেক্টর ভিত্তিক কাজ। এই আর কি। এই জন্য ইলাস্ট্রেটরে কোনো ডিজাইন করলে এটা যতই জুম করা হোক এগুলা ফাটে না। তো চলুন এইখানে, তাহলে এই যে এইখানে ফটোশপের ভেতরেও আমরা কিন্তু ভেক্টর ব্যবহার করতে পারছি, এই যে এইভাবে। আর কারণ এসভিজি ফরম্যাটটাই মূলত ভেক্টরের একটা ফরম্যাট। আর এখান থেকে ওই এসভিজি যখন আমরা ওপেন করছি তখন সেটা পিকচার হয়ে যাচ্ছে, এটা মূলত জেপিজি বা পিএনজি পিকচার হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এরপর আমরা এটা ব্যবহার করছি। এখন আসলে সুবিধা বা অসুবিধাটা কি এটা বুঝবো। এটা বোঝার জন্য আমরা এটাকে একটা কালার দিয়ে ফেলি। চলেন কালার দিলাম, যেন দুইটা আমরা বুঝতে পারি যে এটা হলো আমাদের পিকচার ওপেন করে যেটা এনেছিলাম আর কালোটা প্লেস করে এনেছিলাম। তো প্রথমে আমি একটা কাজ করব কি, যে এটাকে একটু ছোট করব। প্রথমে এভাবে আমি একটু ছোট করলাম, ছোট করার পরে ওকে দিব। ওকে দেওয়ার পরে এখন আমি আবার এটাকে বড় করব, এভাবে বড় করলাম এবং হচ্ছে ওকে দিব। আপনি খেয়াল করে দেখেন এটা ঘোলা হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, মানে পিকচার ফরম্যাট এটা ঘোলা হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে আবার একই কাজ করব। এটাকে প্রথমে হচ্ছে আমি ছোট করব, এখান থেকে ছোট করলাম, অনেক ছোট হোক। ওকে, ছোট করলাম। এখন আবার এটাকে আমি বড় করব। ঠিক আছে, করলাম, ধরুন আমি বড় করলাম এবং ওকে দিব। আপনি খেয়াল করে দেখেন আগের মতোই আছে। ঠিক আছে, এর মানে হলো ভিক্টর ফরম্যাট আপনি হচ্ছে নিজের মতো করে স্কেল করতে পারবেন। এবং যদি রাস্টার ফরম্যাট হয় তাহলে সেটা কি আপনি নিজের মতো স্কেল করতে পারবেন না, মানে আপনাকে বুঝে শুনে স্কেল করতে হবে। আপনি যদি এটা আনেন তাহলে প্রথমেই আপনাকে এভাবে বড়ভাবে সেট করতে হবে, যদি ছোট করে বড় করেন নষ্ট হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো জেনে রাখেন, পরবর্তীতে আপনার কাজের কোয়ালিটিতে হয়তো এটা ভূমিকা রাখবে। আমাদের ক্লাসের সাথে অত খুব বেশি জরুরি না। আচ্ছা, আমাদের ক্লাসে আমরা যে কয়টা প্রজেক্ট শেখাচ্ছি শুধু এটাই আমাদের উদ্দেশ্য না, আমরা চাই যেন আপনি এগুলো শেখার পর এগুলোর মাধ্যমে আরও নতুন নতুন প্রজেক্ট নিজে নিজে করতে পারেন। এই জন্যই মূলত বাইরের যেই মানে বিষয়গুলো জানানোর, এগুলো আমরা জানানোর চেষ্টা করছি। তো এবার আসুন আমরা হচ্ছে দ্বিতীয় ধাপে চলে আসব। আমাদের এইটা এবার শিখতে হবে। সবার প্রথমে পিকচারটা ওপেন করব। এটা আমরা জানি যে পিকচারটা ওপেন করতে হয়। এরপরে আমরা প্রথমে এবার এটা সেভ করে ফেলি। এখান থেকে ডকুমেন্ট ফাইলে সেভ করে ফেলবো আমরা। এটা যেহেতু পিকচার ছিল এই জন্য এটা অটোমেটিক জেপিজি দেখাচ্ছে, তো আমরা এটা ডকুমেন্ট ফাইলে সেভ করব। লেয়ার করার পরেও, মানে কাজ করার পরেও সেভ করা যায়, আবার আগেও কিন্তু সেভ করা যায়। ঠিক আছে, তাহলে ফটোশপে দিব, দেওয়ার পরে আমরা এটা হবে আমাদের 12 দিলাম, সেভ করলাম। দেখেন যে 12 পিএইচডি লেখা সেভ আছে, যদিও এখানে শুধু একটা পিকচারই আছে আর কিছু নাই, কিন্তু এরপরে এটা পিএইচডিতে সেভ করা ডকুমেন্টে। এটা যদি আমরা কেটে দিই এবং ওপেন করি এটাকে 12টা, তাহলে ওই পিকচারটাই ওপেন হবে। আচ্ছা, এখন আমরা কি করব, যে এই কাজগুলো করে ফেলবো। চলুন বড় পার্টটা আগে করে ফেলি। এখানে একটা বি এর মতো কিছু একটা আছে। আমাদের ব্র্যান্ডের নাম কি ছিল এটার? এটা হচ্ছে ব্র্যান্ড নেস্ট। তো ওইখান থেকে বি আর কি, এটা বি এর মতো। তো এখন আমরা একটা শেপ আঁকবো এখান থেকে। খুব সহজ আসলে ডিজাইন করা। কিন্তু আমরা কিন্তু কি শিখছি, একেবারে প্রফেশনাল সফটওয়্যার দিয়ে শিখছি। পৃথিবীতে যত বড় বড় ডিজাইনাররা আছে
তারা অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার করে। আমরা ওটা দিয়েই শিখছি। কেন? কারণ এর থেকেও আরও সহজভাবে মোবাইলে ডিজাইন করে ফেলা যায়, অথবা হয়তো এমন সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আপনি এর থেকে আরও সহজে ডিজাইন করে ফেলতে পারবেন। কিন্তু ওই সফটওয়্যারগুলো কিন্তু এত সমাদৃত না, অথবা প্রফেশনালরা ওইভাবে ব্যবহার করে না। আরও অনেক দিক আছে, ওইখানে ফিচার আছে কম, এখানে ফিচার আছে বেশি, আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এরপরে এই সফটওয়্যারগুলো নিয়ে প্রতিনিয়ত কাজ হচ্ছে, নিয়মিত আপডেট হচ্ছে। তো সব কিছু মিলিয়ে এই সফটওয়্যারগুলোই মার্কেট ধরে রেখেছে। আপনি যদি এটাকে প্রফেশন হিসেবে নিতে চান গ্রাফিক ডিজাইনকে, তাহলে আপনাকে ঘুরে ফিরে এই সফটওয়্যারের দিকেই একসময় আসতে হবে। যেহেতু আপনি আজকে হোক কালকে হোক এখানেই আসবেন, তো আপনি শুরুটাই করেন এটা দিয়ে। তাহলে যেটা হবে, আপনার কাছে এটা সহজ লাগবে। ধরেন অন্য একটা সফটওয়্যার আপনি 3 মাস শিখলেন, এরপরে আপনি ফটোশপে আসলেন, তাহলে কি হবে? তখন আপনি ফটোশপে একেবারে নতুন, ঠিক না? আপনার গ্রাফিকের কিছু নলেজ থাকবে, কিন্তু আপনি নতুন। এই জন্য আমরা শুরু থেকেই এটা দিয়ে শিখছি। তো চলুন আমরা দেখি। তাহলে এটা আমরা এতটুকু পর্যন্ত নিব, ঠিক আছে? দেখেন, এটা প্রথমে আমরা এঁকেছিলাম এতটুকু, এরপর আমরা এটা বড় করে শেষ পর্যন্ত নিব এতটুকু। এবার আমাদের কি করা লাগবে? এটাকে রাউন্ড করতে হবে। এর আগে আমরা এটা কালারটা চেঞ্জ করি, যেহেতু এখানে কালার দেয়া আছে, এখান থেকে পিক করি কালারটা। ওকে, এটাকে আমরা রাউন্ড করব। তো রাউন্ড করাও খুব সহজ। রাউন্ড করার জন্য সিলেক্ট করবেন এবং আপনি প্রপার্টিসে যদি তাকান, তাহলে দেখবেন যে এইখানে এই যে রেডিয়াসের অপশন আছে, ঠিক আছে? আপনি যদি এইখান থেকে ধরুন আমি দিলাম 50, ওকে দিলাম, আপনি খেয়াল করে দেখেন যে চতুর্দিকে 50 করে রাউন্ড হয়ে যাচ্ছে। চতুর্দিকে এখানে দেখলে বুঝতে পারবেন না। 100 দিই, 100, দেখেন চতুর্দিকে 100 করে রাউন্ড হয়ে যাচ্ছে। কথার কথা, আমি চাই যে একদিকে শুধু রাউন্ড হোক, চতুর্দিকে না হোক। তাহলে প্রথমে আমরা 0 দেই, 0, কোনো জায়গায় কোনো রাউন্ড নাই। এইখানে দেখেন একটা লিঙ্ক আছে, তো লিঙ্কটা উঠাই দিতে হবে। তখন আপনি যেই দিকে চান, আমি হচ্ছে উপরের ডান পাশে চাই, যে উপরের ডান পাশ, উপরের বাম পাশ। তো আমি এইখানে 100 চাই, তাহলে 100 দিলাম, ওকে, এটা হলো। আবার যদি আমি নিচের ডান পাশে আচ্ছা চাই, তাহলে আমরা এইখান থেকে দিব 100, দেখেন এই যে হয়ে গেল, ঠিক আছে? এরকম আপনি যে কোনো রকমভাবে করতে পারবেন। আচ্ছা, আমরা এখন কি করব? আমরা এই যে শুধু বাঁ পাশের দুইটা কর্নারকে, উপর আর নিচের যে কর্নার আছে, এটাকে আমরা রাউন্ড করব। তো এটাকে রাউন্ড করার জন্য আমি ধরুন কত দিব? আমি দেখলাম যে যদি আমি 50 দিই তাহলে এতটুকু রাউন্ড হয়। এখন আবার আমি চেক করব 100 দিব। আমি যেটা করব যে এমনিতেই বেশি দিয়ে দিব, যেমন 500 দিয়ে দিব, ধরেন 500, ওকে। আচ্ছা, 500 দিলে যেটা হবে, দেখেন এখানে কত নিয়েছে? 344, 394 নিয়েছে সর্বোচ্চ, এর থেকে বেশি সে নিতে পারছে না। এখানেও আমি দিব 500, ওকে। দেখেন এটা কি হয়ে গেছে? সুন্দর মতো গুল হয়ে গেছে, ঠিক আছে? তো এটা সুন্দর মতো গোল হতে বোধহয় পারে নাই, এই যে দুইটা দুই রকম হয়েছে। তো এখান থেকে আমরা কপি করি, একটা কপি করে আরেকটার মধ্যে একই রকম দিয়ে দিই। তো দেখেন দুইটা সমান সমানভাবে হয়ে গেছে, ঠিক আছে? বেশিরভাগ সময়ই হচ্ছে এটা ঠিকঠাকভাবেই নেয়, কিন্তু আমার এখানে ঠিকভাবে নেয় নাই, আমি দেখাচ্ছি তো। তো নেয় নাই, তো সমস্যা নেই। মানে একটা দিলে দেখবেন যে যেটা সমানভাবে নেয় আর অন্যটাও নেয়। তো এইভাবে আপনি দিতে পারবেন, সে অটোমেটিকই নিয়ে নিবে। মানে যতটুকু রেডিয়াস করা দরকার, আমাদের কিন্তু ফুল রেডিয়াসটা করতে হবে, ফুল গোল করতে হবে। এই জন্য আমরা এটা করলাম। ব্যাস, এখন বোঝার সুবিধার্থে আমি কালারটা চেঞ্জ করছি। এটা হয়তো আপাতত অন্য কালার আমি দিয়ে রাখছি, পরে আবার একটা কালার দিব। আচ্ছা, ওকে। তাহলে এটা থাকলো এবং এটা আমি এখানে রাখলাম, এবং এটাকেই জাস্ট কপি করব। কপি কিভাবে করা যায়? অল্টার চাপ দিয়ে ক্লিক করে কপি করা যায়। কন্ট্রোল জে দিলে কপি হয়, কন্ট্রোল জে দিচ্ছি, কন্ট্রোল জে দিলাম, একটা কপি হয়ে গেল। এখন এটাকে আমি উপরে নিব এবং এটাকে ছোট করব। দেখেন আমার রেডিয়াস কিন্তু অটোমেটিকই এখান থেকে ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমার কিছুই করা লাগছে না। তো আমি এখান থেকে দিলাম, ওকে। তাহলে এতটুকু হলো। এবার এটার কালার কি হবে? কালো। তো এখানে ক্লিক করব এবং এখান থেকে কালো কালার দিব, কালো কালার। একবারে কালারের উপরে ক্লিক করতে হবে, হ্যাঁ, তাহলে কালারটা হবে। আচ্ছা, এটা হলো। এখন আমাদের কেমন ছিল খেয়াল করেন, কেমন ছিল? কালোটা নিচে ছিল আর লালটা উপরে ছিল। তাহলে এটা আমাদের উপরে রাখতে হবে। উপরে কিভাবে রাখতে হয় এটাও আপনি জানেন। তো সিলেক্ট করবেন এবং এটাকে মুভ করে দিবেন, উপরে উঠে গেল, ব্যাস কাজ শেষ। এটাকে এখন শুধু কালারটা চেঞ্জ করলেই হলো। তাহলে আবার ক্লিক করলে কালারটা চেঞ্জ করে দিচ্ছে, ওকে।
তাহলে আমাদের শেপ হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, এই যে দুইটা শেপ হয়ে গেছে। আচ্ছা, এইবার আমরা টেক্সট বসাবো। তো আমাদের ওই যে লেখা আছে টেক্সট, না, এখান থেকে নিয়ে আসবো, Ctrl O দিলাম, এরপরে এইখানে টেক্সটটা লেখা আছে, তো এখান থেকে আমি Ctrl A দিয়ে পুরোটা কপি করে নিলাম এবং এইখানে একটা টাইপ টুল নিব, Ctrl V দিয়ে পেস্ট করব। তো যখন আমি পেস্ট করলাম এগুলো একেবারে সাদা কালার দেখাচ্ছে, দেখা যাচ্ছে না, এই জন্য প্রথমে কালো করে নিব। এখান থেকে ক্লিক করে একটু হালকা গ্রে কালো এরকম করে নিব। আচ্ছা, কালো করে নিলাম। তো উপর থেকে তো আমার এগুলো লাগবে না, তাই না? তো এটার জন্য কি লাগে, কার্সর দিয়ে সিলেক্ট করে ডিলিট করতে হয়। তো আমরা চাইলে টাইপ টুলে ক্লিক করে এখান থেকে কার্সর নিয়ে এভাবেও ডিলিট করতে পারি। আমি Ctrl Z দিচ্ছি। আবার যদি আমরা চাই যে এই লেখার উপরে, মানে লেখার দুইটা শব্দের মাঝখানে কোনো যে ফাঁকা স্পেসগুলো থাকে, এখানে যদি আপনি ডাবল ক্লিক বা ট্রিপল ক্লিক করেন তাহলেও কিন্তু কার্সর চলে যাবে, ঠিক আছে? তখন আপনি মানে টাইপ টুল অটোমেটিকই সিলেক্ট হয়ে যাবে, তখন এইভাবে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারবেন। আচ্ছা, এটা এখানে থাকুক, আমরা একটা একটা করে নেই। প্রথমে মারুফটা নিলাম, আমরা Ctrl X দিলাম, এই স্পেসটা ডিলিট করে দিচ্ছি, কিবোর্ড থেকে শুধু ডিলিট দিলেই ডিলিট হয়ে গেল। এরপরে আমি এখানে আবার রাখবো এই মারুফটা, এখানে রাখলাম। এরপরে ডিজাইনার লাগবে, ডিজাইনার, এটা Ctrl X দিলাম। আচ্ছা, এরপরে আমি টাইপ টুল দিয়ে এখানে রাখলাম। আপনারা যদি লিখতে চান লিখে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো নতুনদের লিখতে গিয়ে দেরি হয়, এর জন্য আমি লিখে দিয়েছি, যেন আপনার লিখতে গিয়ে সময় নষ্ট না হয়। আচ্ছা, সময় নষ্ট না, আসলে এটা কাজেরই সময়। তো আচ্ছা, এটা থাকলো। এরপরে আমরা কি করব, এটাকে বোল্ড করব। আগে ওকে দিয়ে নিব সবসময়, ওকে দিয়ে এরপরে বোল্ড করব। বোল্ডটা বেশি দেখাচ্ছে বোধহয়, তো রেগুলার, হ্যাঁ রেগুলার। এরপরে হলো কালার। ও আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয়, এটা হচ্ছে বড় হাতের লেখা, হ্যাঁ, এনামুল হাসান মারুফ বড় হাতের। তো আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই যে আপনার প্রপার্টিসের ভেতরে সব ফাংশনই থাকে। এটাই হচ্ছে প্রপার্টিসের সুবিধা। যখন আমরা একটা ক্লিক করি, ধরুন আমি শেপে ক্লিক করলাম, তখন শেপের জন্য যেই ফাংশনগুলো দরকার এটা এখানে থাকে। যখন আমি টেক্সটে ক্লিক করি তখন টেক্সটের জন্য যেগুলো দরকার এগুলো থাকে, ঠিক আছে? এই জন্য এই দুইটা প্যানেল যদি আপনার কাছে থাকে তাহলে আপনি প্রায় সব ধরনের কাজই করে ফেলতে পারবেন। অ্যাডভান্স কাজের জন্য আপনার অন্য অন্য আরও প্যানেল লাগতে পারে, কিন্তু এখানে তো প্যানেল চলেই আসছে মোটামুটি সব। আচ্ছা, এখান থেকে দেখেন তাহলে আমরা কি করব, এই যে এখানে ডাবল টি আছে, এটা হচ্ছে অল ক্যাপসের আইকন, জাস্ট ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। আচ্ছা, বড় হলো। এরপরে আমরা বোল্ড করে নিব, আবার বোল্ড করে নিলাম। এরপরে এটাকে ছোট করব, তাহলে হয়তো মিলে যাবে। আপনি দেখবেন যে লেখাটা চিকন মোটা মানে মিলছে কিনা, মিলে গেছে মোটামুটি। এবার আমরা এটার কালার দিব, এখান থেকে হাসান, এখান থেকে কালারটা নিলাম এবং এই মারুফের কালারটা এইটুকু সিলেক্ট করব এবং আবার এখানে ক্লিক করে এখান থেকে কালার দেব। ওকে, তাহলে দেখুন আমরা এই একই লেখার ভেতরে দুই পাশে দুইটা কালার দিতে পারলাম। এটা এখানে থাকুক। আর এরপর হলো ডিজাইনার, এটাকে আমরা ছোট করব, এই সাইজ। ওকে, ওকে দিয়ে দিই। আচ্ছা, এরপর এই যে আমাদের চারটা লাইন আছে, এই চার লাইনকে আমরা অ্যালাইন করতে হবে। তবে এটার অ্যালাইন ভিন্ন, হ্যাঁ, আমরা উপরে যে অ্যালাইন করেছিলাম ওই অ্যালাইন না, এটা হচ্ছে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইনটা প্যারাগ্রাফের ভেতরে থাকে, এই যে প্রপার্টিসের ভেতরে নতুন প্যানেল আসছে প্যারাগ্রাফ, এইটাতে থাকে। তো এটাতে ক্লিক করলে এই অ্যালাইনটা হবে। এরপরে আপনি এটাকে ছোট করে নেবেন। আচ্ছা, ছোট করলাম, চলেন আমরা এখানে রাখি এবং এখান থেকে আরও বড় করি নিচের দিকে। আচ্ছা, বড় করলে আমারটা একেবারে ঠিকঠাক পজিশনে বসে গেছে, কিন্তু আপনার ক্ষেত্রে এমনটা নাও হতে পারে। তো প্রবলেমের সমাধান দিয়ে দেই। যদি আপনার এমন হয় যে আপনার লেখাগুলো বেশি একটার ভেতরে আরেকটা লেগে যাচ্ছে অথবা বেশি বেশি ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, তখন কিভাবে ঠিক করবেন? তখন এই যে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেখবেন যে এখানে কত আছে, এখানে 37 আর এখানে আমাদের 44 আছে, ঠিক আছে? তো যদি এমন হতে পারে যে আপনার এখানে হয়তো 15 আছে, দেখবেন যে একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে, তখন আপনি এখানে একটু বাড়াবেন, 40 দিবেন, 50 দিবেন, দিয়ে দেখবেন যে কোনটা পারফেক্ট হয়, ওইভাবে আপনি দিবেন। হয়তো এমন হতে পারে যে এখানে 80 আছে, বেশি ফাঁকা দেখা যাচ্ছে, তো এখানে আপনি কমাবেন, ঠিক আছে? এভাবে কমিয়ে মিল করে ফেলবেন। এটা ডিলিট করে দিচ্ছি আমরা। আচ্ছা, তাহলে কি হবে, এই যে এখানে আমরা রাখবো, রাখার পরে একটু ছোট করে নিব এটা।
একটু উপরের দিকে উঠিয়ে ব্যাস মিল করে নিলাম। দেখেন খেয়াল করে যে এখন কিন্তু আমারটা মিলে নাই, এই যে এখন আরেকটু বেশি বাড়াতে হবে। তো এটার জন্য আমরা এখান থেকে দিব 44, 44-এও মিলে না, আরেকটু বেশি দিতে হবে, ধরেন কত, এটা থাক, ওকে 46। তাহলে এটাকে আমরা কোথায় রাখবো, এই বরাবর রাখবো, এখানে এখানে রাখলাম। এবার আমরা এগুলো সব মিল করে ফেলি, যেটা যেখানে রাখা দরকার রেখে যাই। এটাকে রাখলাম, উপরে যে মারুফ ছিল এটাকে আবার এখানে এনে রাখলাম। আচ্ছা এখানে নিচে একটা দাগ আছে, হ্যাঁ, স্ট্রোক, স্ট্রোক না এটা লাইন, আচ্ছা লাইন। তো এখান থেকে এভাবে একটা লাইন আঁকবো, এবং লাইনের কালার অনেক বেশি কালো আছে। আগে আমরা এটাকে একটু মোটা করে নিব, যেমন এটা 1 পিক্সেলে আছে, আমরা এটাকে 2 পিক্সেল সমান দিব। এখান থেকে নিচে একটু বড় করে দিব। আচ্ছা এরপরে আমরা কালার দিব। কালারের জন্য এখানে ক্লিক করব এবং হচ্ছে এরকম হালকা একটা কালার দিয়ে দিব মাঝখান থেকে। ওকে ওকে হলো। আপনি আরো হালকা কালার দিতে পারেন, এটা বেশি হয়ে যাচ্ছে। এখান থেকে ধরুন যে আমরা এরকম হালকা কালার দিই। ওকে এবার আমাদের আইকন আনা বাকি। বাকি সব কিছু তো ঠিকঠাক। আমরা যদি নিচের এই ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দেই তাহলে দেখবো যে মোটামুটি এতটুকু তৈরি হয়েছে, আর বাকি শুধু আইকনটা বাকি আছে। তো চলেন আইকন আমরা দেখি। তো এবার আমরা আইকন আনবো। হ্যাঁ, আইকন আনার জন্য এই যে আইকন আছে, আমরা ওপেন করে আনবো না, কি করে আনবো, প্লেস। প্লেস করলে কি সুবিধা, যে সরাসরি ভিক্টরের ফাইলটা এখানে আনা যায়, আর আমরা এটাকে রিসাইজ করতে পারি প্রয়োজনে, নষ্ট হয় না। তো এখান থেকে প্লেস করব। কল সবার প্রথম এটা আমরা আনলাম, ওকে দিলাম। আমি একসাথে সবগুলোকে ঠিক করে ফেলবো, এই জন্য আমি আগে আনবো এরপরে রিসাইজ করবো, আগে এই রিসাইজটা করবো না। আগে রিসাইজ করলে আমার প্রত্যেকটা আলাদা আলাদা করে কাজ করা লাগবে, তো আমি আলাদা আলাদা করে কাজ করতে চাই না। এই জন্য আবারও হচ্ছে প্লেস, আচ্ছা থাকুক। এরপরে চলেন আমরা প্লেস। আচ্ছা প্লেসের কিন্তু কিবোর্ড শর্টকাট আছে, ডিফল্টভাবে আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করছি এটার মধ্যে দেয়া থাকে না, কিন্তু আপনি চাইলে এটা অ্যাড করে নিতে পারেন। আমি বোধহয় অ্যাড করেছিলাম, তো আমারটা থাকার কথা। আচ্ছা এখানে নাই, এটা অ্যাড করে নিতে পারবেন। এখান থেকে দেখেন যে কিবোর্ড শর্টকাট এখান থেকে অ্যাড করা যায়। আপনি যে ফাইলে যাবেন, ফাইল, ফাইল থেকে দেখবেন যে প্লেস, কোথায় ফাইল, আচ্ছা ফাইল, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আমি এটা এমনিতেই দেখাচ্ছি। তো এইদিকে যদি আসেন তাহলে যে প্লেস, ধরুন আপনি কোন প্লেস, এই প্লেসের মধ্যে একটা শর্টকাট দিতে চান, তখন এখানে অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা আপাতত আমাদের প্রয়োজন নাই, আমরা এমনিতেই দিচ্ছি। এখানে আনলাম, এরপরে আরেকটা কি করব, প্লেস ওয়েব। আচ্ছা বাস, তো আমরা এখানে কয়টা আনলাম, এখানে দেখেন প্রত্যেকটার নাম চলে আসছে। নাম চলে আসছে, 4টা আছে আমাদের, 4টা আমরা সিলেক্ট করলাম। আচ্ছা 4টা সিলেক্ট করার দরকার নেই, আমি একটা মুভ করতেছি, দেখেন একটু নিচে দেই, হ্যাঁ এরকম নিচে দিলাম, নিচের দিকে মুভ করলাম এবং সবগুলোকে আমি এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি হচ্ছে ডিস্ট্রিবিউট করব, ডিস্ট্রিবিউটে একটা ক্লিক করলাম, কিন্তু আমার একটু এলোমেলো হয়ে গেছে না, 4টা বের হয়েছে, এলোমেলো হয়েছে। এক্ষেত্রে আমি এগুলাকে একটু ঠিক করে নেব, যেমন এটা আমার উপরে থাকবে, এরপরে এখন বোধহয় বাকিগুলো ঠিক আছে, এখানে যেই লেখা থাকবে ওই অনুযায়ী থাকবে আর কি। এখন বাকিগুলো ঠিক আছে। এবার আমি হলো এটাকে অ্যালাইন করব সেন্টার, এবং হচ্ছে আবার একটু ডিস্ট্রিবিউট করে নিব, দেখেন ডিস্ট্রিবিউট করে নিলাম, বাস ওকে। এখন হচ্ছে কালার দেওয়ার পালা। তো আইকনের মধ্যে কিভাবে কালার দিতে হয় এটা আমরা নিশ্চয়ই জানি, তো চলেন কালার দিই। এটা করলাম, এখানে আমি ডাবল ক্লিক করব, এরপর হচ্ছে এখান থেকে কালার দিব, ওকে দিলে লাল কালার হয়ে গেছে, ওকে। আচ্ছা এইভাবে আমরা চাইলে কি করতে পারি, প্রত্যেকটাতে কালার দিতে পারি, আবার এই কালারগুলো কপিও করা যায়। ধরুন যে আপনি এখানে অল্টার চেপে ক্লিক করে কপি করে উপরে ছেড়ে দিলেন, তাহলে উপরেরটার দেখেন কালার হয়ে গেছে। আবার যদি এইভাবে ছেড়ে দেন তাহলেও কিন্তু কালার হয়ে যাবে। হ্যাঁ, তো অল্টারটা ধরতে হবে, অল্টার যদি না ধরেন তাহলে আবার এটা মুভ হয়ে চলে যাবে। এরকম জাস্ট এখান থেকে ক্লিক করে ছেড়ে দিলেই কালারটা হয়ে যাবে, আর মুভ হয়ে গেছে। এই যে এখানে এভাবে ছেড়ে দিতে হবে, কি হলো। আচ্ছা আরেকটা উপায় দেখাই এই ফাঁকে, ঠিক আছে, যে এইভাবে যেরকম কালার কি করা যায়, কপি করা যায়,
আবার যদি আমরা কোনো একটা কালারের স্টাইল, এই যে আমি এটা দিলাম, এটা কিন্তু একটা স্টাইল দিলাম, আমরা দেখেছি না যখন ডাবল ক্লিক করি, এগুলো হচ্ছে লেয়ারের স্টাইল। এখান থেকে আমি যেটাই ব্যবহার করব এটাই একটা স্টাইল অ্যাপ্লাই হবে ওই লেয়ারের উপরে। তো এই যে স্টাইল আমি দিলাম, যে একটা আইকন ছিল, আইকনের মধ্যে একটা কালার ওভারলি দিলাম, একটা স্টাইল দিলাম বা একটা ইফেক্ট দিলাম, এটাকে আমি চাইলে কপি করতে পারবো। রাইট বাটন ক্লিক করবেন, এখানে দেখবেন কপি লেয়ার স্টাইল, মানে লেয়ারের শুধু স্টাইলটা কপি হলো, লেয়ারটা না। আচ্ছা হলো, এরপর আমরা এই যে 4 নাম্বার ওয়েব আইকন এখানে দিতে চাই, রাইট বাটন অ্যান্ড হচ্ছে পেস্ট লেয়ার স্টাইল, এখানে লাল হয়ে গেল। ঠিক আছে, এইভাবেও দিতে পারবেন। তো এবার চলেন সবগুলো সিলেক্ট করেন এবং হচ্ছে আমি লিঙ্ক করে দিতে চাই, লিঙ্ক। এরপরে হলো এটা এদিকে আসবে, জুম করব। লিঙ্ক করার সুবিধা হচ্ছে যে আপনি এটা বড় ছোট করতে পারেন নিজের মতো করে, 4টা একসাথে কাজ করবে। বাস এতটুকু আছে, ওকে। দেখেন এবার আমরা নিচের যে ব্যাকগ্রাউন্ডটা, এটাকে আমি অফ করে দেখাচ্ছি। দেখেন আমার বিজনেস কার্ড রেডি, দ্বিতীয় পৃষ্ঠা। আচ্ছা এবার কি করব, যে আমি তো এই ব্যাকগ্রাউন্ডটা আসলে চাই না, ব্যাকগ্রাউন্ডটাকে আমি কালার করে সাদা বানিয়ে দিব। তাহলে হচ্ছে এই যে হিজিবিজি দেখা যাচ্ছে না, কারণ নিচে তো একটা পিকচারের মধ্যে লেখা আছে, যার কারণে এমনটা দেখাচ্ছে। তো আমি এটাকে যদি সাদা করে দিই তাহলেই আমার আর কিছু দেখাবে না। ওকে, এবং এটার কালার হবে সাদা। দেখেন বাস, এখন এই যে এটার মধ্যে সাদাটা হয়ে গেল, বাস আমার কার্ড ফিনিশ। আমি এবার শুধু সেভ দিব, কারণ আগে আমি এটা ডকুমেন্টটা সেভ করে নিয়েছিলাম, এই জন্য শুধু সেভে একটা ক্লিক করলাম, ওকে দিলাম, তাহলে এটা আপডেট হয়ে গেল। আচ্ছা সেভ ডান। এখন আমরা পিকচার বানাবো, তাহলে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব এবং হচ্ছে পিকচার। এটা প্রথমে বানিয়েছিলাম, এটা 10 দিই, 10, ওকে। দেখেন তাহলে পিকচার হয়ে গেল, ডকুমেন্ট হয়ে গেল। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি করলাম, এখন আমরা প্রেজেন্টেশনটা বাকি আছে, প্রেজেন্টেশনটা আমরা করব। এর আগেই এই বিষয়গুলো করে নিয়েছি আমরা, এবার প্রেজেন্টেশন দেখব। দেখুন সবার প্রথমে আমরা একটা কি করলাম, মাইক্রোসফটের একটা লোগো করলাম এবং প্রেজেন্টেশন সহ। এরপরে আমরা কিছু কাজ শেখার পাশাপাশি একটা বিজনেস কার্ড ডিজাইন করলাম, যেটার ফ্রন্ট পার্ট আলাদা, ব্যাক পার্ট আলাদা, এভাবে আমরা ডিজাইন করলাম। এরপরে আমরা এই দুইটাকে, এগুলো কিন্তু আমরা পিকচারও করেছি, হ্যাঁ, এবং এই দুইটাকে আমরা একটা প্রেজেন্টেশন করব। এটাও একটা পিকচার, কিন্তু মোকআপের পিকচার। তো এটার ভেতরে আমরা বসাবো, ঠিক আছে। তো এটা বসানোর জন্য প্রথম কাজ, যে আমাদের যে শেষ পর্ব আজকের স্টেপ, এখানে ডাবল ক্লিক, এটা ওপেন হলো। ওপেন হওয়ার পর পিকচারগুলো আমাকে কি করা লাগবে, ওপেনও করতে পারি, প্লেসও করতে পারি। ওপেন করলে কি হয়, প্লেস করলে কি হয়, এগুলো আপনারা জানেন। তো এরপরেও আমরা চলেন ওপেনই করি, এখান থেকে ওপেন, এবং হলো আমি এটাই করি। আমাদের অবশ্য ডাউনলোডে আমি সেভ করেছিলাম আমাদের যে কাজটা, ওইটা। তো আপনি ডাউনলোডে সেভ করলে ডাউনলোড যাবেন এবং এখান থেকে এটা ওপেন করবেন। এটা ওপেন, আরেকটা আছে, আরেকটা ওপেন করে ফেলি, এটা ওপেন। ঠিক আছে, তাহলে এই দুইটা পিকচার আমি ওপেন করলাম এবং এটাকে আমি এখানে নিয়ে এসে বসাবো, যেন এটা একটা মোকআপ ফিল আসে। এটার জন্য দেখুন আমরা দেখেছিলাম কিন্তু এই লকটা যদি আনলক করা হয় তাহলে এখান থেকে মুভ করা যায়, মুভ করে এখান থেকে মুভ করলাম এবং এটাকে আমরা সুন্দর করে বসাবো। এবং একটু দেখেন এখানে যে পিক্সেলগুলো আছে এগুলো ঢেকে যাক, ঢেকে গেলে ভালো লাগবে। একটু একটু যদি দেখা যায় তাহলে খুব একটা ভালো লাগবে না। আচ্ছা, তো এখান থেকে আমরা একটু বড় করে দিব, বড়টাও একটু বেশি হতে পারে, সমস্যা নেই। এরপরে ওকে দিব। দেখেন তাহলে নিচের ছায়াটা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু নিচের বিজনেস কার্ডটা ঢেকে গেল, এই আর কি, আর কিছুই করতে হবে না, সিম্পল। আচ্ছা, এরপর হচ্ছে এটার ক্ষেত্রে দেখেন লকটা এখানে আছে। আমি যদি চাই যে এটাকে মুভ করব, এটা এমনি মুভ হবে না, এখান থেকে সরবে না, কিন্তু আমি যদি এটা ক্লিক করে ধরে নিয়ে এখানে যাই, আবার এখানে এনে ছেড়ে দিই, তাহলে কিন্তু ঠিকই মুভ হবে। মানে এটা এই ডকুমেন্টের মধ্যে মুভ হবে না, কিন্তু আমি যদি ক্লিক করে টান দিয়ে অন্য ডকুমেন্টে নিয়ে যাই তাহলে ঠিকই মুভ হবে, এবং তখন কিন্তু এটার সাথে লকও থাকে না। আচ্ছা, এবার আসেন তাহলে আমরা এটাকে এখানে রাখি এবং এটা বড় করি। বাস, আমাদের প্রেজেন্টেশন রেডি। এইবার এই প্রেজেন্টেশনটাকে আপনি একটা ডকুমেন্ট করে রাখতে পারেন আর একটা পিকচার করতে পারেন। তো আমরা একটা ডকুমেন্ট করে চলেন, ফটোশপ ডকুমেন্ট, এখানে 12 আছে, আমরা 13 দেই, দিলাম। দেখেন পিএইচডি সেভ হয়ে গেছে। এবার একটা পিকচারও করে নেন।
এই প্রসেসটায় অনেকেই গুলিয়ে ফেলে যে ডকুমেন্ট ফাইল কিভাবে সেভ করবে আর হলো পিকচার কিভাবে সেভ করবে। আমি এমন অনেক স্টুডেন্টকে দেখেছি যারা কাজ করার পরে শুধু পিকচার করে জমা দিয়ে দেয়। এই জন্য এইবারের কোর্সে মানে প্রত্যেকটা ক্লাসেই বোধহয় 5-10 বার করে এই ব্যাপারটা দেখানো হলো। ঠিক আছে, আশা করি আপনাদের কাছে মানে যখন প্র্যাকটিস করে ফেলবেন পুরো কোর্সটা শেষ হয়ে যাবে, ইনশাল্লাহ অনেক সহজ লাগবে। তো এবার হলো আমরা একটা জেপিজি করব। ও জেপিজি তো আমরা ইয়ে থেকে করি না, এক্সপোর্ট থেকে। এবার দেখেন সেভএস থেকেও জেপিজি করা যায়, ওই ক্ষেত্রে সেভএসের টাইপটা চেঞ্জ করে দিতে হয়। উপরে এটা থাকে ডকুমেন্ট, এখান থেকে জেপিইজি এটা দিবেন, এটা দিলেই হয়ে যাবে। আচ্ছা বাস, ওকে দেন, সেভ অ্যান্ড ওকে। ঠিক আছে, এরপর আমি সব ক্লোজ করে দিচ্ছি এগুলো ক্লোজ। এরপরে খেয়াল করে দেখেন যে এখানে আমার এই যে নতুন পিকচারটা সেভ হয়েছে। তাহলে আপনারা কি কি জমা দিবেন? আচ্ছা, এই যে পিকচারটা এটা জমা দিবেন, এবং এই প্রত্যেকটা কাজই যখন আপনি এই মেইন ডকুমেন্টে করবেন এগুলার স্ক্রিনশট জমা দিবেন। হ্যাঁ, এই পিকচার জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই, প্রত্যেকটাই আমরা স্ক্রিনশট জমা দিব। মেইন ফাইলের স্ক্রিনশট, মেইন ফাইল ওপেন করব এবং এরপরে এভাবে একটা স্ক্রিনশট নিব। আপনি যে কয়টা করেন ওই কয়টার স্ক্রিনশট আপনি জমা দিয়ে দিবেন। ঠিক আছে, এটাই হলো মানে আপনাদের পড়া। ঠিক আছে, আজকের মতো ক্লাস এতটুকুই। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের ক্লাস রিলেটেড তাহলে প্রশ্ন করতে পারবেন, তবে এর জন্য হাত তুলতে হবে। আগেই হাত তুলে রাখবেন, যারা হাত তুলবেন তাদের প্রশ্নের উত্তর দেওয়া শেষ হলে আমি লিভ নিব। এবং ক্লাস শেষে ইনশাল্লাহ রেকর্ডেড ভিডিও তো আপলোড হচ্ছেই, আপনারা পেয়ে যাবেন। এবং আমাদের দিনে 3 বেলা সাপোর্টের ব্যবস্থা থাকে, লাইভ সাপোর্ট, সরাসরি জয়েন করে শিখতে পারবেন। তো আপনার যদি হেল্পের প্রয়োজন হয় তাহলে সাপোর্টে নিতে পারবেন, অথবা আমার সাথে কথা বলার প্রয়োজন হলেও সেই সময় এসে কথা বলতে পারবেন। জি, যারা হাত তুলেছেন, হ্যাঁ আমি এটাকে সামনে এখানে দিচ্ছি, যারা হাত তুলেছেন এখানে দেখা যাবে তাদের নাম, এখানেও দেখা যাবে। আপনারা একজন একজন করে বলবেন। জি, হুসাইন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে জমা দেওয়ার সময় শুধু স্ক্রিনশট জমা দিব নাকি হ্যাঁ ডকুমেন্ট শুধু ফাইল সহ? স্ক্রিনশট, শুধু স্ক্রিনশট জমা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, পরের জন মুফতি সাব্বির রহমান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। যে আমি বলতে চাইছি এই জেপিজি ফাইল সেভ করার যে পদ্ধতিটা, ওই যে ওয়েবসাইট ওই এটা হ্যাঁ, দিছে সেভ এনে, ফর ওয়েব। জি বলুন। হ্যাঁ আমি জানতে চাইছি যে কন্ট্রোল শিফট এস দিয়ে যে জেপিজিটা সেভ করা হয়, হুম, আর আরেকটা সিস্টেম আছে মনে করেন সবগুলা লেয়ারকে মার্জ করে রাইট বাটন ক্লিক করে আবার একটা জেপিজি করা যায়, সবগুলা হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কি ভিন্ন আছে? আচ্ছা, পিকচার আপনি যেটা বললেন সবগুলো মার্জ করে, ওটা তো ডকুমেন্টের ভেতরেই থাকে, ঠিক না? ওটা তো আর ডকুমেন্ট থেকে বাইরে বের হয় না। আর এখন যেভাবে আমরা জেপিজি করছি এটা কিন্তু ডকুমেন্টের বাইরে গিয়ে কম্পিউটারে সেভ হচ্ছে, এই হলো না না, ওই সুবিধা। বাইরে সেভ করা যায় সিস্টেম তাহলে আছে। তো ভালোই, তাহলে করে ফেলবেন। না না, আমি বলতে চাইছি কি ওই যে আপনি ওয়েব যেটা সেভ করেন সেভ আর ফর এমনি ওয়েবটা মূলত জেপিজি। বুঝছি, মানে এই দুই তিনটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? না না, যদি জেপিজি ফরম্যাট হয় তাহলে কোনো পার্থক্য নাই, একই, যে কোনো জায়গা থেকে করতে পারেন, বিভিন্ন জায়গা থেকে দেওয়া হয় যেন কাজ করতে সহজ হয় এজন্য। হ্যাঁ বুঝছি। আচ্ছা ভাই, ঠিক আছে। জি, আচ্ছা, আর কারো হাত দিচ্ছি মানে দেখছি না, লিভ নিব। জি স্যার। জি, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।